জমিদার বাড়ির বড় ছেলে গ্রামে বেড়াতে আসা এক শহুরে মেয়েকে সারা রাত জোর করে নিজের কাছে আটকে রেখেছে, অথচ সেই মেয়ে জমিদার পুত্রের পাশে চাঁদের কলঙ্ক ছাড়া আর কিছুই না। গ্রামের মানুষের মুখে মুখে আজ শুধু এক কথা, জমিদারের সুপুত্র যে এমন কাজ করতে পারে তা এক মুহূর্তের জন্য কেউ ভাবেনি। এদিকে লজ্জায় জমিদারের নাক কাটা যাচ্ছে, যে কিনা সর্বদা ন্যায়ের প্রতীক রূপে থাকে, তার ছেলে কিনা এমন পাপ করে বসলো। সময়টা এখন বর্ষার শুরু, গ্রামাঞ্চলে বর্ষা মানে চারিদিকে পানির জোয়ার। কর্দমাক্ত রাস্তায় খালি পায়ে হাঁটা ছাড়া উপায় নেই। এদিকে আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এর মাঝেও সবার বাড়ি গিয়ে কানাঘুষো যেন বন্ধ হচ্ছে না। আপু, তুই ঠিক আছিস? এক টিনের বাড়ির কোনার রুমে জানালার পাশে বসে আছে সদ্য 18-তে পা দেওয়া এক তরুণী। এক দৃষ্টিতে জানালায় হেলান দিয়ে বাহিরে তাকিয়ে আছে। কি সুন্দর গাছপালা, বৃষ্টির ফোঁটা পাতায় বেয়ে বেয়ে নিচে পড়ছে। পাশেই বেশ বড় এক বিল, পানিতে পুরো সাগরের মতো সবকিছু ঢেকে আছে। উপরে সাদা হাঁসের বাচ্চাগুলো দল বেঁধে সাঁতার কাটতে ব্যস্ত। আপু, কিছু জিজ্ঞেস করলাম তোকে। তোকে আর জমিদার ছেলেকে নিয়ে খুব কথা হচ্ছে। ছোট বোন নুসাইবার কথা শুনে প্রকৃতি থেকে নজর সরিয়ে ফেলে রুবাইয়া। পুরো নাম রুবাইয়া তাসনিম। মলিন হেসে জবাব দেয়, থাকবো না কেন? একদম ঠিক আছি আমি, কিচ্ছু হয়নি আমার। আমি তো কোনো পাপ করিনি, লোকের কথায় আবার কিসের ভয়? আমি তো বড়ই হয়েছি লোকের কথা শুনতে শুনতে, কখনো বাবার জন্য তো কখনো গায়ের রঙের জন্য। নুসাইবা আর কিছু বলতে পারে না। তার বোনকে সে চিনে, বয়সটা সবে 18 হলেও 30 বয়সী যুবতীর চেয়েও সে অধিক জ্ঞানবান, দায়িত্বশীল। বাবা ছাড়া বড় হওয়া মেয়েরা একটু বেশি বুঝদার হয়। নুসাইবা ভেবে পায় না দাদাজান ফিরলে কি হবে রাতে। অন্যদিকে রুবাইয়া আবার প্রকৃতি দেখায় মনোযোগ দেয়। চোখের সামনে ভেসে ওঠে গ্রামে আসার পর থেকে হওয়া একের পর এক দুর্ঘটনা। আরে মাস্টার মশাই, মগো গাছের মৌচাকের মধু একেবারে সামনে খাড়াইয়া লইয়া আইছি। আপনি আঙুল দিয়ে একটু খাইয়ে দেখেন। না না, লাগবে না। তুমি বোতল ভরে দাও। আমার ছোট ভাইয়ের বউ মেয়ে দুটো সহ সবাইকে নিয়ে বেড়াতে আসবে। আগেই ফোন দিয়ে বলে রেখেছে খাঁটি মধু যেন কিনে রাখি। আরে দেখেন না, সমস্যা নাই। আপনি সার মানুষ, আপনারে ঠকাইলে আল্লাহ অভিশাপ দিব। এক পর্যায়ে জোরাজুরিতে একটু মুখে দিয়ে দেখেন মাস্টার মশাই। নাম তার আলতাফ হোসেন, গ্রামের প্রাইমারির গণিত শিক্ষক। সবাই মাস্টার মশাই হিসেবেই চিনে। মেয়ের আবদারে বাজারে এসেছিল খাঁটি মধু কিনতে। তার ছোট চাচাতো বোনদের নাকি পছন্দ। আজকাল তো গাছে মৌচাক পাওয়াই যায় না। মাস্টার মশাই একটু চেখে দেখে জবাব দেন। ভালোই, দাও তো বোতল ভরে। হঠাৎ পকেটের মুঠোফোন বেজে ওঠে, একটা ছোট নোকিয়া বাটন ফোন। এই যুগে এসেও সেই মুঠোফোনই ব্যবহার করে। কল রিসিভ করে কানে ধরতেই শুনতে পায়, বাবা তাড়াতাড়ি আসো, ছোট মা রুবাইয়া নুসাইফাকে নিয়ে চলে এসেছে। তুই কোথায়? তোর মাকে কাজে সাহায্য কর, ফলমূল শরবত রেডি কর, আসছি আমি। বাবা কল কেটে দিতেই পিছনে ফিরে তাকায় ঝুমুর। সব কাজিনদের মধ্যে সেই সবচেয়ে বড়। জেলার এক জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স 3য় বর্ষের বাংলা বিভাগের ছাত্রী। মেয়েটাকে বাড়ির বউ বানাতে গ্রামের সবাই যেন উঠে পড়ে লেগেছে। তবে বাবার ইচ্ছা মেয়ে তার মতো পড়াশোনা করে গ্রামের হাল ধরুক। তাই তো সহজে এখন আর ঘর থেকে বের হয় না ঝুমুর। মানুষের চোখে যত কম পড়বে ততই ভালো। ভাউ! ঝুমুর লাফিয়ে ওঠে। এই দুষ্টুমি নিশ্চয়ই পিচ্চিটার কাজ। নুসাইবা ছাড়া আর কেউ এমন পাগলামি করবে না। রুবাইয়া তো আসতে না আসতেই এই সেই কাজে হাত লাগিয়ে দিয়েছে। নুসাইবা পেছন থেকে ঝুমুরকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, তুই? তোর কি খবর? কলেজের পড়াশোনা কেমন কাটছে? নুসাইবা ঝুমুরকে ছেড়ে দিয়ে বিরক্তির সুরে বলে, উফ আপু, পড়াশোনার কথা জিজ্ঞেস করো না তো। পড়াশোনার কথা কেউ বললে তার সাথে আর কথাই বলতে ইচ্ছা করে না। ঝুমুর হাসে। রান্নাঘর থেকে ফলমূলের প্লেট নিয়ে ভিতরে বড় বসার ঘরে যায়। দাদাজান খেতে কাজ করছে, এখনো হয়তো খবর পায়নি, নয়তো যেভাবেই হোক কাজ ফেলে চলে আসতো। ঝুমুর রুবাইয়াদের দাদাজা জনাব শওকত হোসেন, তার 3 পুত্র, কোনো কন্যা সন্তান নেই। বড় ছেলে গ্রামের স্কুল শিক্ষক আলতাফ হোসেন, তার ঘরে এক মেয়ে ঝুমুর। মেজো ছেলে আকবর ও তার স্ত্রী, কোনো সন্তান নেই। অনেক কবিরাজ ডাক্তার দেখিয়েও সন্তানের মুখ দেখতে পায়নি তারা। ছোট ছেলে আমাল হোসেন, আমাদের স্ত্রী পাখি তার 2 মেয়েকে নিয়ে শহরেই থাকে। আমাল তার স্ত্রীর সাথে থাকে না, সে অবশ্য আরেক বিশাল ঘটনা। তবে এই বাড়ির কর্তা শওকত হোসেন তার সব বউদের নিজের মেয়ের মতোই ভালোবাসেন। নিজের ছোট ছেলের সাথে সম্পর্ক না রাখলেও ছোট বউ আর নাতিদের খুব স্নেহ করেন। তাই তো প্রতি ছুটিতে পুরো পরিবার শহর থেকে ছুটে এখানে বেড়াতে আসে। আপু, দাদাজান কোথায়? রুবাইয়ার মিষ্টি কণ্ঠে তার কাছে আসে ঝুমুর। দুনিয়ার সব মায়া যেন এই মেয়ের কণ্ঠে খোদা দিয়ে দিয়েছেন। শুধু কণ্ঠ না, চুলও মাশাল্লাহ খুব বড়। প্রতিবার গ্রামে আসলে সব পাড়া প্রতিবেশী রুবাইয়ার চুল দেখতে আসবেই। তবে সেটা শুধু প্রশংসার জন্য না, কিছু আফসোস আর খোটার জন্য বটে। রুবাইয়া এবার কলেজের ফাইনাল পরীক্ষা দিয়ে আসলো। 18 বছর বয়সে চিকন গোলগাল মুখে লম্বা মেয়েটা শুধু একদিক দিয়ে আল্লাহ অপূর্ণতা দিয়েছেন, সেটা হলো গায়ের রং।
একটু বেশিই কালো রুবাইয়ার গায়ের রং, এজন্য ছোটবেলা থেকে কম কথা শুনতে হয়নি মেয়েটার। তাই বলে যে সে দেখতে অসুন্দর এমন না, কালো হলে কেউ অসুন্দর হয় না, মানুষের আসল সৌন্দর্য তার চরিত্রে, ব্যবহারে। রুবাইয়া ফলের বাটি হাতে নিয়ে রান্নাঘরে যায়। বড় কাকি একা একা সব করছে, তাকে একটু সাহায্য করবে। রুবাইয়াকে দেখে তার বড় কাকি আমিনা বেগম বলে ওঠে, আরে আমি পারবো, তুই গিয়ে বিশ্রাম নে, ওদের সাথে গল্প কর। সমস্যা নেই বড় মা, দাও, আমি কিছু গুছিয়ে দিচ্ছি। আর বলিস না, তোর বড় বাবাকে পাঠিয়েছি মধু আনতে, আসার নাম নেই। ওইদিকে তোর দাদা আজকের মধ্যে ক্ষেতের সব কাজ করে আসবে, আগামীকাল জমিদার বাড়ি যেতে হবে। রুবাইয়া ভ্রুকুচকে প্রশ্ন করে, জমিদার বাড়ি? এখনকার দিনে জমিদার বাড়ি আছে নাকি? এখন নেই, তবে আগে তো ছিল। আহসান তালুকদারের পূর্বপুরুষরা সবাই জমিদার ছিল। তিনি নিজে বর্তমানে গ্রামের মেম্বার। তাদের মতো অর্থবান 4 গ্রামে আর দুটো নেই। মূলত আহসান তালুকদারেই সবাই জমিদার মেনে সম্মান করে। গ্রামের সবার সব বিচার আচার, সমস্যার সমাধান সে আর তার ছেলে মিলেই করে। ছেলে অবশ্য বিদেশ থেকে পড়াশুনো করে এসছে। বাহ, খুবই ইন্টারেস্টিং তো। দাদাজান যাবে কেন? ওই ক্ষেতের কিছু ফসল নিয়ে হিসাব নিকাশ কি যেন, পুরুষ মানুষদের বিষয় আর কি। ও, হঠাৎ ভিতর থেকে ডাকাডাকি শুনতে পায় রুবাইয়া, হয়তো দাদাজান আর বড় বাবা এসেছে। সে ফলের বাটি বড় মাকে দিয়ে দৌড়ে ভেতরে চলে যায়। তা ছোট মেয়ের তো বয়স হচ্ছে, বিয়েটিই দিবি না নাকি? সাথে একে তো বাবা আলাদা থাকে, তার উপর গায়ের রং কালো। মুক্তার কথা শুনে অনেকটা কষ্ট পায় পাখি। মায়ের সামনে মেয়েকে নিয়ে বাজে কথা বলতে কিছু লোকের একটু বিবেকে বাঁধে না। মুক্তা রুবাইয়ার মেজো চাচি, তবে তার একটা পরিচয় আছে। পাখির ছোট্ট চিড়ে কোঠা সুখের সংসারটা ভাঙার কারিগরও বলা চলে ওকে। এই জন্য এই বাড়ির কেউ ওকে পছন্দ করে না। শুধু পাখির অনুরোধে সবাই একটু ভালো ব্যবহারের চেষ্টা করে। আসলে নিজের আপন মানুষটা যদি ঠিক না থাকতে পারে, তো অন্যকে সবকিছুতে দায়ী করা যায় না। হয়তো পাখির কপালে এসব লেখা ছিল। দীর্ঘ 16 বছর যাবৎ সে সিঙ্গেল মাদার, স্বামী থেকেও নেই। একা হাতে শহরে চাকরি করে মেয়ে দুটোকে বড় করছে। বড় মেয়েটা তো খুব কম বয়স থেকেই মায়ের সাথে সংসারের হাল ধরেছে। পাখি নিজেকে শক্ত করে বলে ওঠে, না গো মেজো দাদি, ওকে বিয়ে দিব না এত জলদি। অনেক কষ্টে বড় হয়েছে আমার মেয়ে দুটো। আমি চাই না অনিশ্চিত ভবিষ্যতে ওরা জড়িয়ে পড়ুক। তার থেকে পড়াশোনা করে ভালো কোনো জায়গায় গেলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। মুক্তা ন্যাকা সুরে বলে, তা তো বুঝলাম, কিন্তু কিন্তু আর কি দাদি, গায়ের রঙও তো কথাই বলবে তো, যে একে তো বাবা নেই, দেখতে কালো, আর যদি বয়স বেড়ে যায় তাহলে কেউ বিয়ে করবে না, এইসব তো বলবে। আমি জানি আমার রুবাইরা গায়ের চাপা, শ্যামলা বর্ণের। আরে ছোট, তুই তো রেগে যাচ্ছিস, আমি তো ভালোর জন্যই বললাম। বুঝেছি মেজু দাদি, ভালোর জন্যই বলছো। তবে আমিও তোমাকে বলে রাখি দাদি, দেখো আমার মেয়ের রাজকপাল হবে। আল্লাহ ততটা নির্দয় না, সারা জীবন এত কষ্ট করে যে বড় হয়েছে, তাকে রাজকুমারের বউ হওয়ার ভাগ্য খোদা দিবে, এইটুকু বিশ্বাস আল্লাহর উপর আমার আছে। মুক্তা আর কিছু বলে না, আড়ালে তাচ্ছিল্যের হাসি হাসে শুধু। এই সমাজে মেয়েদের রূপই সব। কোনো মেয়ে মোটা, কালো, চিকন কিংবা খাটো মানে সে আবর্জনা। এদের কেউ বাড়ির বউ করতে চায় না, করলেও সারা জীবন খোটা শুনতে হয়। এরা নাকি আবার হবে বড় বাড়ির রাজবউ। মিঠে ছড়া গ্রামের জমিদার বাড়ি। আশেপাশে 4 গ্রামও এমন বিশাল বাড়ি দেখা যায় না। আহসান তালুকদারের মা ছিলেন কলকাতার মানুষ, বাবা ছিলেন ভ্রমণ পিপাসু ব্যক্তি, দেশে বিদেশে ঘুরে বেড়াতেন। তারই পরিপ্রেক্ষিতে কলকাতা ঘুরবার সময় পরিচয় হয় তার আহসানের মায়ের সাথে। অবশ্য এই দুই বাঙালিকে বিয়ে করতে খুব কাঠখড় পোড়াতে হয়েছিল। বাবা গত হওয়ার পর মায়ের ইচ্ছাতেই পুরনো জমিদার বাড়িটাকে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলে আহসান। কিছুটা কলকাতার রাজবাড়ির ছোঁয়াও আছে এতে। দোতলা বাড়িটা বিশাল জায়গা নিয়ে গোল করে বানানো, দেয়ালে নানান কারুকার্য ফুটে উঠেছে। মাঝখানে একটা উঠান, বাড়ির পেছনে আছে বড় পুকুর। চারিদিকে গাছপালা মিলে এক অপূর্ব সৌন্দর্যের নিদর্শন, যেন মনে হবে কোনো পুরনো উপন্যাসের কাল্পনিক কোনো বাড়ি। জমিদার সাহেব, আমাদের আজান বাবার কি খবর? শুনলাম সে নাকি বিদেশে পড়াশোনা শেষে দেশে ফিরেছে। জমিদার সাহেব চায়ের কাপে চুমুক দেন, হেসে জবাবে বলেন, আমার ছেলেকে তো চিনোই শওকত, ওকে কিছু বলে দিতে হয় না। ভেবেছিলাম বাইরে পড়াশোনা শেষে থেকে যাবে, তবে আমার ছেলে তার বাবার কাছেই ফিরে এসেছে। গ্রামে নাকি হাই স্কুল চালু করবে।
লাইব্রেরি বানাবে, গ্রাম্য ডাক্তার আনার ব্যবস্থা করবে, আরও কত কি। তার স্বপ্নের কোনো শেষ নেই। শওকত কিছুটা খুশি হয়ে বলে, আহসান তালুকদারের ছেলে আজান তালুকদার বলে কথা। আজান বাবা তো আমাদের গ্রামের গর্ব। এখন ভালো মেয়ে দেখে বিয়ে দিলেই হবে। জমিদার সাহেব গর্বিত হয়ে হাসেন। শওকতকে ডেকেছিল একটা জমি বেচা কেনার ব্যাপারে কথা বলতে। কাজ শেষে বলল এক কাপ চা খেয়ে যেতে, সাথে কিছুটা আড্ডা। আহসান তালুকদারের আর কোনো ভাই নেই, তবে একটা বোন আছে। আর্থিক সমস্যার জন্য বছরে 12 মাসই স্বামী, এক ছেলে আর এক মেয়েকে নিয়ে এখানে থাকে। এতে অবশ্য জমিদারের কোনো আপত্তি নেই। এত অর্থ আল্লাপাক দিয়েছেন, বোনকে নিজেই খাইয়ে রাখতে পারবে। এইদিকে ছেলে এতদিন পর গ্রামে ফিরে ফুফাতো ভাই আর বন্ধুদের নিয়ে নদীর পাড়ে ঘুরতে গিয়েছে। কখন আসবে কে জানে। আপু চল না নৌকায় উঠি। নুসাইবার কথায় রুবাইয়া দ্বিমত পোষণ করে। একে তো বিকেল বেলা ওরা দুবোন গ্রামের ছোট ছোট বাচ্চাদের সাথে একাই ঘুরতে চলে এসেছে, এখন যদি আবার নৌকায় উঠে, রুবাইয়া তো একদমই ইচ্ছে নেই এসব পাগলামো করার। তার উপর ওরা সাঁতার জানে না। রুবাইয়ার করা শব্দে জানিয়ে দেয় তারা নৌকায় উঠবে না। তার উপর বর্ষাকালে একে তো আকাশ মেঘলা, নদীতেও বাতাসে ভালো স্রোত। তবে ছোট বোনের বারবার আবদার করায় সেও রাজি হয়েছে। মাত্র 2 বছরের ছোট বোন তার, অথচ সে নিজেই মায়ের মতো আগলে রেখেছে। রুবাইয়া পড়াশোনার পাশাপাশি সবসময় টিউশন করতো, বোনকে এটা ওটা কিনেও দিয়েছে। নিজে যেভাবেই চলুক, ছোট বোনকে কখনো কোনো আবদার অপূর্ণ রাখতে দেয়নি। শেষে তাই হলো। নদীর পাশে বেঁধে রাখা এক নৌকায় ওরা দুজন উঠে পড়লো, সাথে আরেকটা বাচ্চা মেয়ে, মাঝবয়সী 2 ছেলে। ছেলে দুটোর একজনের নাম রাব্বি, ও নাকি ভালো নৌকা চালাতে পারে। দড়ির গিট খুলে নৌকা চালানো শুরুও করে দেয়। গ্রামের বর্ষার সময় মনোমুগ্ধকর দৃশ্য। নদীর মাঝ বরাবর নৌকা চলছে, দুপাশে বড় বড় গাছপালা, একদিকে বাড়িঘর, মহিলাদের জন্য ঘাট, গরুর গোয়াল ঘর, অন্যদিকে পাকা রাস্তা। আর সামনে গেলে হয়তো ছোট ছোট কিছু দোকানও দেখা যাবে। অনেক হয়েছে রাব্বি, চল পিছনে ফিরে যাই। রুবাইয়া ফিরে যেতে তাড়া দিতে থাকে। একে তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তার উপর স্রোতের গতি বেড়েই চলেছে। তবে সমস্যাটা হয়ে যায় এখানে, রাব্বি ঠিকভাবে নিয়ে যেতে পারছিল না। তার উপর নৌকায় এক জায়গায় কাদা দিয়ে আটকে রাখা হয়েছিল। এত স্রোতে সেখানে ফুটো হয়ে সমান তালে পানি ঢুকছে। নুসাইবা ভয়ে চিৎকার করে ওঠে। আপু নৌকায় পানি উঠছে, আমরা ডুবে যাব না তো? রুবাইয়া বোনকে শান্ত করে। সেও ভয় পাচ্ছে। রাব্বি কোনো মতে নৌকা বাইয়ে পাড়ে নিয়ে আসার চেষ্টা করছে। কাছাকাছি আসতে আসতেই কোমর অব্দি পানি। এত ভারী হলে সবাই যেতেও পারবে না। রাব্বি ভয়ে ভয়ে বলে, আপু অনেক ভারী লাগতাছে, একজন কম হইলে সুবিধা বইতো, এখন কেমনে যামু বুঝতাছি না। রুবাইয়া 7-5 না ভেবে নিজেই নদীতে ঝাঁপ দেয়। সে কিছুটা সাঁতার জানতো, নৌকা ধাক্কা দিয়ে ওদের যেতে সুবিধা করে দেয়। তবে এইটুকু সাঁতরে নিজে আর স্রোতের সাথে পেরে ওঠে না, ভেসে তলিয়ে যেতে থাকে নদীতে। আপু চিৎকার করে ওঠে নুসাইবা। তবে সে কি করবে এখন? ওরা কোনো মতে নদীর তীরে এসে ঘাস লতা পাতা টেনে উপরে উঠে যায়। নৌকা পুরো ডুবে যায়। তবে রুবাইয়া, সে তো নদীতে ডুবে যাচ্ছে। সবাই চিল্লাচিল্লি করতে সাহায্য চাইতে থাকে। অনেকদিন পরে আইলা আজান তালুকদার, বাইরে যায় গ্রাম বইলা যেও না। বাবার পরে তুমি কিন্তু আমার ছোট জমিদার হইবা। চা দোকানদারের কথায় মুচকি হেসে আজান জবাব দেয়, তা তো আমি জানি কাকা, বাবা গ্রামের জমিদার। একে তো বয়স বাড়ছে, তার উপর একে এত সামলানো খুব কঠিন হয়েছে। এর জন্য পড়াশোনা শেষ করে জলদি ফিরে আসলাম। কখন কি করবা ভাবছা কিছু? আমি ভাবছি গ্রামে হাই স্কুল চালু করব। প্রাইমারি অবধি পড়ে সবাইকে গাড়ি ভাড়া খরচ করে অন্য গ্রামে যেতে হয়। এই সমস্যাটা এখন সমাধান করতে হবে। বর্ষার মাঝে কাজ ধরাটা রিস্ক, তবে এখনই শুরু করবো ভাবছি। আর জেলা হাসপাতালে কথা বললাম, সরকারি ডাক্তার একজন গ্রামে আসবে শীঘ্রই। আমাদের যে স্কুলের পাশে ছোট পুরনো বাড়িটা আছে না, সেখানে থাকার ব্যবস্থা করে দিব ডাক্তারকে। আজান বসে বসে সবার সাথে আড্ডা দিতে থাকে। সাথে আছে বন্ধু শামীম, জুনায়েদ আর ফুফাতো ভাই রিজভি। জুনায়েদ পেশায় চাকরিজীবী আর শামীম আপাতত বেকার। রিজভি এখনো পড়াশোনা করছে, নেক্সট ইয়ার গ্র্যাজুয়েশন শেষ হবে। কথার মাঝে সবাই চিল্লাচিল্লি শুনতে পায়। আজান বলে ওঠে, ভাই চল তো সবাই থেকে, কি হয়েছে দেখে আসে। রুবাইয়া প্রায় ডুবেই যাবে এমন অবস্থা। কোনো রকমে হাত পা লাফাচ্ছে, বাকিরা তো চিল্লাচ্ছে শুধু। হঠাৎ কেউ একজন গায়ের জ্যাকেট খুলে পাশে ফেলে সজোরে নদীতে ঝাঁপিয়ে পড়তেই সবাই চুপ হয়ে যায়। আচমকে কে এলো? একজন 27 কি 28 বছর বয়সী যুবক সাথে রুবাইয়াকে নিয়ে আসছে। বাকি সব ছেলেরাও রাব্বিদের পাশে দাঁড়িয়ে দেখছে। আজান ঝাঁপিয়ে পড়েছে মেয়েটাকে বাঁচাতে। একটু পর রুবাইয়াকে নিয়ে আজান উপরে উঠে আসে। শিট, মেয়েটা সেন্সলেস হয়ে গেছে। তোমরা ওর পায়ের তলায় আর হাতের তালুতে ঘষে দাও, কুইক। নুসাইবা দৌড়ে এসে তাই করতে থাকে।
আজান রুবাইয়ার দিকে তাকিয়ে দেখে ভিজে শরীরে অবস্থা খুব খারাপ। পাশ থেকে নিজের জ্যাকেটটা নিয়ে শরীরের উপর দিয়ে দেয়। এখন অক্সিজেন দিতে হবে। 7-5 না ভেবে বুকে হালকা চাপ দিয়ে কোলের উপর মাথাটা টেনে রাখে। ঠোঁট দুটো একটু প্রসারিত করে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। এদিকে পাশের বাড়িঘর থেকেও গ্রামের কিছু মুরব্বীরা চলে এসেছেন। সবাই চুপচাপ শুধু দেখছে। যে কারণেই হোক এভাবে একজন পরপুরুষ এক মেয়েকে ছুঁয়ে দিচ্ছে, সেটা আসলেই লজ্জার বিষয়। তবে জমিদার পুত্র কারো জীবন বাঁচাতে সে কাজ করেছে বলে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। আজান অন্যদিকে না থেকে একটু পরপর এভাবে মুখ লাগিয়ে শ্বাস দিতে থাকে। আগে মেয়েটাকে বাঁচানো দরকার। রাতের আকাশে আজ মেঘের খেলা, চাঁদের দেখা মেলার সুযোগ নেই। একটু পর আবারও হয়তো বৃষ্টি শুরু হবে। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে কয়েকদিন পরে এদিকে জেলাগুলোতে খুব বড় বন্যা হবে। আগে থেকে যেন সবাই প্রস্তুতি নিয়ে রাখে। জমিদার বাড়ির দোতলা এক ঘরে আজান তালুকদার এখন একা। ঘরে জানালা খুলে বাহিরের আকাশ দেখছে। যদিও বিশাল নারিকেল গাছের বাগান থাকতে আকাশ দেখতে চাওয়াটা বোকামি। তার উপর আজানের রুমটা একদম বাগানের সাইডে পড়েছে। আজান বিকালের কথা মনে পড়ছে খুব। সেই শ্যামল বরণ মেয়েটার কথা। জ্ঞান ফিরতে কি লজ্জাটাই না পেল। সবাই যেভাবে দেখছিল, লজ্জা না পেয়েও উপায় নেই। আজান আনমনে হাসে। এখনো গ্রামের মানুষ সুশিক্ষিত হতে পারল না। মেয়েটার চুলগুলো খুব সুন্দর। একা একা বলে আজান। আসলে মেয়েটা চুলগুলো একদম কোমর ছাড়িয়ে নিচে পড়েছিল। যখন দৌড়ে চলে যাচ্ছিল তখনও পিছন থেকে সবার চোখ ওর চুলেই পড়েছিল। তবে সেসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। এখন একটু কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে একা ঘুরতে ইচ্ছা করছে। আজান ভাবে এত রাতে একা একা বের হওয়া ঠিক হবে কিনা। গ্রামের ছেলে হলেও দীর্ঘদিন বাহিরে পড়াশোনার জন্য ছিল। সবকিছু কিছুটা হলেও অন্যরকম লাগছে। অবশেষে সুঠাম দেহের লম্বা পুরুষ মানুষটি গায়ে চাদর পেঁচিয়ে বেরিয়ে যায়। ওদের বাড়িটা যেহেতু গোল, তাই বাহিরে বেরোতে মাঝের উঠানটা পার হতে হয়। সেখানে নানান আলপনা শখ করে এঁকে রেখেছে। আজান জানে এটা কার কাজ। সে আসবে শুনেই হয়তো নতুন করে পুরো বাড়ি সাজিয়েছে। বের হতে নিতেই সামনে এসে আলপনা আঁকা ব্যক্তি এসে দাঁড়ায়। আজান বিরক্ত হয়। আজান আর তার রাত্রে বিলাস করা হবে না। মুখ ঘুরিয়ে চলে আসতে নিতেই তার পট আটকে দাঁড়ায় 20 বছর বয়সী এক যুবতী। দুধে আলতা গায়ের রং যেন অন্ধকারে ফুটে উঠেছে। যার রূপের সামনে পুরো গ্রামের মেয়েরা তুচ্ছ। খুব আবেগী সুরে মেয়েটা বলে ওঠে, আজান ভাই, তুমি আসার পর একবারও আমার সাথে দেখা করলা না? চলো একসাথে রাত্রি বিলাস করি। আমাকে একা ছেড়ে দে পিউ। আজান আর এক মুহূর্ত দাঁড়ায় না। পিউ অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আজানের চলে যাওয়া দেখতে থাকে। কি আজব এই দুনিয়া। যে মেয়ের রূপের আলোয় পুরো গ্রামের ছেলেরা অন্ধ, সেই মেয়ে নিজের ভালোবাসার মানুষটাকে কাছে থেকে এতটুকু অ্যাটেনশন পায় না। এতটা বছর যাবত যাকে নিজের সবটা দিয়ে ভালোবেসে গেল, সে কি কোনোদিনও বুঝবে না? একতরফা ভালোবাসা থেকে যন্ত্রণাদায়ক অনুভূতি এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই, কখনোই হবে না। পিউ চোখের জল মুছে নিজের রুমে চলে যেতে থাকে। আজান একবার পেছনে ফিরে পিউয়ের চলে যাওয়া দেখে কিছুটা শান্ত গলায় বলে ওঠে, আজান তালুকদারকে রূপের জাদুতে আটকানো যাবে না রে পিউ। কেমন হলে বিদেশের সাদা চামড়ার মেয়েরা আরও আগে সফল হতো। মানুষের বাহ্যিক রূপ দিয়ে আর কি বা আসা যায়। মনের মিল হলে তবেই না ভালোবাসা পূর্ণতা পায়। আর তোকে আমি ছোট বোন ছাড়া আর কিছুই ভাবি না। ফুফাতো বোন না, ফুফাতো বোন না, আপন বোন ভাবি তোকে আমি। বিয়ের আগে কারোর প্রতি অনুভূতি আসলে সেটা শয়তানের ধোঁকা ছাড়া কিছুই না। নিজের চরিত্রকে হেফাজত কর, সেটা অন্য কারো আমানত। আজান সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। পিউ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার কানে আজানের বলা প্রতিটা কথা বিষের মতো লাগছে। যে মানুষটাকে দীর্ঘ 5 বছর যাবত একতরফা ভালোবেসে এসেছে, সে এখনো তাকে শুধুই বোন ভাবে। আর কি বলল? রূপ। শুধু রূপটাই চোখে পড়লো আজান ভাইয়ের? এত পাগলামো সবটা দিয়ে নিজের করে পেতে চাওয়া চোখে পড়লো না? পিউ ঠাই মেরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। উপরে তাকিয়ে মিনতির সুরে বলে ওঠে, খোদা, যাকে আমি নিজের সবটা দিয়ে চেয়েছি তাকে অন্য কারো কখনোই হতে দিও না। আমি সইতে পারবো না। সকালের শুরুটা হয় বৃষ্টি দিয়ে। অনেকটা সকাল হয়ে যাওয়ার পরও অন্ধকারের কমতি নেই। আকাশ যে ভীষণ মেঘলা। মেঘের আড়ালে হতে কিরণ ছড়াতে সূর্যি মামা ব্যস্ত। রুবাইয়া সকাল সকাল উঠে রান্নাঘরে নিজের মাকে আর বড় কাকিকে সাহায্য করতে চলে যায়। বড় মা অবশ্য জোর করে হাতে দুধ চায়ের কাপ ও 2 পিস পাউরুটি দিয়ে পাঠিয়ে দিয়েছে। রুবাইয়ার উপায় না পেয়ে নিজের রুমে ফিরে আসে। নুসাইবা একটু আগে জেগে গিয়েছে। উঠে শুয়ে শুয়ে ফোন টিপছে। রুবাইয়া জানালার পাশে খাটে বসে ফাঁকা দিয়ে এক হাত বাহিরে বের করে। বৃষ্টির ফোঁটা বাতাসের বেগে শুধু হাতে না, তার মুখেও ছিটে ছিটে পড়ছে। বৃষ্টি আসলে রুবাইয়ার মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে যায়। জীবনের সব দুঃখ কষ্টগুলো বৃষ্টির পানিতে ধুয়ে যেতে পারে না? নিজেকে নিজে বলেই বসে রুবাইয়া। পর মুহূর্তে মনে হতে থাকে এসব বাচ্চামো তার শোভা পায় না। এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। মা বোনের হাল ধরতে হবে। হাপু, তোর পাউরুটি তোর ভাগের চা খেয়ে ফেলছে। নুসাইবার কথায় তাড়াতাড়ি কাপ হাতে নেয় রুবাইয়া। তবে যা বোকামি করা সে আগেই করেছে। ফলস্বরূপ এখন গরম ভেজা পাউরুটি ফু দিয়ে খেতে হবে। নুসাইবা পাশ থেকে হঠাৎ বলে, হাপু, ওই ছেলেটা কিন্তু খুব হ্যান্ডসাম ছিল রে।
রুবাইয়া ভ্রু কুচকে প্রশ্ন করে। কোন ছেলে? আরে ওই যে হিরোর মতো কালকে তোকে বাঁচালো, কত লম্বা ফর্সা, সাথে চাপদারি, আর চুলগুলো দেখেছিস কেমন যেন পেছনে একটু বড়। জানি স্যার, পাকিস্তানি ড্রামার নায়কের মতো লাগে। বাহ, এই না হয় আমার বোন। আমি ডুবে মরে যাচ্ছিলাম আর সে ছেলে দেখায় ব্যস্ত। মোটেও না, আমি তোর চিন্তাই করেছি। তবে একটু তো খেয়াল দেওয়াই যায়, সেটা অবশ্যই তোর জ্ঞান ফেরার পর। কিন্তু তুই তো আমাদের সবাইকে রেখে দৌড়ে চলে আসলি, ধন্যবাদটাও ঠিক মতো দিলি না। রুবাইয়া গতকালের কথা ভেবে লজ্জা পায়। জ্ঞান ফিরতে দেখে এক ছেলে তার শরীরকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, সাথে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে শ্বাস দিচ্ছে। আশেপাশে এতগুলো মানুষ দাঁড়িয়ে দেখছিল। এমন লজ্জাজনক অবস্থা থেকে ডুবে গেলেই হয়তো ভালো হতো। স্কুল জীবন থেকেই পুরুষ সঙ্গ এড়িয়ে চলা মেয়েকে অপরিচিত কোনো ছেলে ছুঁয়ে দিয়েছে, এর থেকে লজ্জার আর কিছু নেই। তাই তো জ্ঞান ফিরতেই সে উঠে দৌড়ে চলে আসে। নাস্তা বানানো হলো, সবকিছু ঠিকঠাক? জমিদারের স্ত্রী রুমানার কথা শুনে বাড়ির বুয়া শেফালি জলদি সবকিছু গুছাতে থাকে, সাথে সাথে উত্তর দেয়, হ্যাঁ মালকিন, সব হয়ে গেছে। তাড়াতাড়ি কর, জমিদার সাহেব খেয়ে বের হবেন। জমিদার বাড়ির মেয়ে বউকে কোনো কাজে হাত লাগাতে হয় না, শুধু স্বামীকে এটা ওটা বেড়ে খাওয়ানো ছাড়া। বাগানের দেখাশোনার জন্য 2জন মালি আছে, পুরো বাড়ির কাজকর্মের জন্য 3জন বুয়া রাখা আছে। বাড়ির বসার ঘর থেকে উঠোনের চারিপাশে নানান পুরনো আমলে ছোট ছোট জিনিস সাজিয়ে রাখা। বাড়িতে ঢুকলেই সবার আগে চোখে পড়বে সামনের দেয়ালে পুরনো জমিদারদের বড় একটা দেয়াল ছবি, যেন শত বছরের ইতিহাস ধরে রেখেছে বাড়িটা। যুদ্ধের আগে এসব গ্রামাঞ্চলে জমিদারি প্রথা খুব চলতো, এখন তো শুধু সম্মান রক্ষার্থে কেউ কেউ মেনে চলে। রুমানা বেগম আজ বিকালে ঘটক ডেকেছেন, সে কখন আসবে কল করে এখন জানতে হবে। ছেলে বড় হয়েছে, তার উপর যুগ ভালো না। এক সতী মেয়ে দেখে বাড়ির বউ করে আনতে পারলে যেন শান্তি, যে পুরো বাড়িকে নিজের আঁচড়ে বেঁধে রাখতে পারবে। মাস্টার মশাই বাড়ি আছেন? এক পুরুষালী গলা পেয়ে পেছনে ফিরে তাকায় রুবাইয়া। দুপুরে একটু বৃষ্টি কমেছিল, তখন সামনের বারান্দায় রাখা কবুতরের খোপগুলোতে একটু খাবার দিচ্ছিল রুবাইয়া। তখনই পিছন থেকে কেউ বড় বাবার খোঁজ করছে, হয়তো স্কুলের কেউ এসেছে দেখা করতে। তবে পিছনে ফিরতে রুবাইয়ার হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম। এদিকে আজানও অবাক হয়ে মেয়েটাকে দেখছে। এই মেয়ে গণিত স্যারের বাড়ি কি করছে? তাদের কোনো আত্মীয় নাকি হতে পারে? রুবাইয়া আজানের কথায় আমতা আমতা করে উত্তর দেয়, জি বড় বাবা ভিতরে আছে, আপনি এসে বসুন, আমি ডেকে দিচ্ছি। জলদি কথা শেষ করে এক প্রকার পালিয়ে যায় মেয়েটা। আজান রেনকোটটা খুলে সামনের দড়িতে ঝুলিয়ে রাখে, ভেতরে ঢুকে পাশে চেয়ারে বসে। এবারই সবাইকে তার খুব চেনা, মাস্টার মশাই তার ছোটবেলার শিক্ষক, সব আদর্শ তার কাছ থেকে শেখা। যত বড়ই হোক না কেন ছোটবেলার শিক্ষকদের জন্যই বেশি সম্মান আসে। মেয়েটা হয়তো স্যারের ভাইয়ের মেয়ে, তার কথা ভেবে আজান মনে মনে বলে ওঠে, শি স্ট্রেঞ্জ। দেখে তো গ্রামের মনে হচ্ছে না। শহুরে মেয়ে হয়তো এতটা অকওয়ার্ড ফিল করলো কেন? যা হয়েছিল সবটাই তোর ঘটনা। আলতাফ হোসেন গায়ে শার্ট জড়িয়ে কিছুক্ষণ পর ভেতরের রুম থেকে বেরিয়ে আসলেন। আজান বারান্দার সামনে রুমে বসে আছে। বাইরে এখনো বৃষ্টির আধিপত্য। বর্ষাকাল মানেই পুরো সময়ে শুধু বৃষ্টি আর বৃষ্টি। আজান মাস্টার মশাইকে আসতে দেখে দাঁড়িয়ে সালাম দিয়ে উঠে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে আজান বাবা, দেখি বসো বসো। শুনেছিলাম ফিরে এসেছো, তা কেমন দিনকাল কাটলো বাইরে পড়াশোনা করে? আলহামদুলিল্লাহ স্যার, আপনিও বসুন। আলতাফ হোসেনও পাশে চেয়ারে বসেন। একটু পর তার স্ত্রী ভিতর থেকে চা বিস্কিট নাস্তা এনে দিয়ে যায়। আলতাফ নানান বিষয় নিয়ে আজানের সাথে কথা বলতে থাকে। আজান জমিদারের পুত্র হলেও শিক্ষককে সম্মান দিতে জানে। তার মানে বাবা, তুমি গ্রাম ছেড়ে আর যাবে না বলছো? ভেবে নিয়েছো তো? এখনো তো গ্রামে কেউ পড়াশোনা করলেই শেষে ঢাকা চলে যায়। গ্রামটার আর উন্নতি হলো কোথায়? আফসোসের ভাষায় বলে ওঠেন আলতাফ হোসেন। আজান তার প্রতি উত্তরে বলে, শুরুটা না হয় আমিই করলাম, আমার দেখা দেখি আরো কয়েকজন করবে। শুনলাম এই বৃষ্টি বাদলের মাঝেই নাকি হাই স্কুলের কাজ ধরবে। জি, সামনে যে তুফানটা আসছে সেটার আগে সব জোগাড় করে রাখবো। ওই ঝড় বন্যা শেষ হলেই কাজ শুরু করব। তার আগে হাসপাতালে কথা হয়েছে, সরকারি ডাক্তার আসবে একজন, 2 দিনের মধ্যে বদলি হবে আশা করা যায়। তুমি আমাদের গ্রামের গর্ব আজান। দেখি জমিদার বংশের হাত ধরে গ্রামের হাল ফিরে নাকি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমি এসেছিলাম এসব ব্যাপারে আপনার সাথে কথা বলতে। আপনি স্যার মানুষ, বুঝবেন ভালো কোনটা কিভাবে করতে হয়। তুমি আমাকে বলেছ এই অনেক, যা করার শুরু করো, আমি আছি সাথে। কোনো পরামর্শ বা সাহায্য লাগলে সাথে সাথে জানিয়ে দিবে। চায়ের কাপে চুমুক দিতে দিতে দুজনের মাঝে অনেকক্ষণ আড্ডা হয়। অন্যদিকে ভিতরে বসে বসে আড়ি পেতে সবটা শুনছে নুসাইবা। জমুর ঘর গুছানোর মাঝে খেয়াল করতেই প্রশ্ন করে, কি রে পুচকি শয়তান, কি শুনছিস কান পেতে? হুম। শুনছি ওই লম্বা ছেলেটা কি বলে,
ঝুমুর পাশে এসে আহ্লাদি সুরে বলে ওঠে, কেন রে, জমিদার পুত্রের প্রেমে পড়লি নাকি? তুই সবে কলেজে উঠছিস, এইসব চিন্তা বাদ দে। আর বামুন হাত বাড়ালে তো আর চাঁদ ধরতে পারে না। কোথায় জমিদারের একমাত্র পুত্র, আর কোথায় আমরা? আরে দূর, তুমি বেশি ভাবছো। অমন কিচ্ছু না। আমি তো আপুর জন্য ছেলেটাকে পছন্দ করেছি। এমন হ্যান্ডসাম দুলাভাই হলে মন্দ হয় না। ঝুমুর তাড়াতাড়ি পাশে এসে বসে, ভ্রুকুচকে ফিসফিসিয়ে প্রশ্ন করে। ঘটনা কি? কখন? কিভাবে? নুসাইবা এক এক করে সবকিছু বলতে থাকে। জানো, শেষে আপু কি লজ্জাটাই না পেয়েছিল। নুসাইবা হাসতে থাকে। ভেবেছিল তার সাথে তাল মিলিয়ে ঝুমুরও মজা নিবে, তবে কি যেন ভেবে ঝুমুর একদম চুপ হয়ে যায়, যেন দুশ্চিন্তায় পড়ে গিয়েছে এমন অবস্থা। কি হয়েছে আপু? না, কিছু না। আসলে গ্রামে এখনো সবাই অতটা মডার্ন হতে পারেনি। এভাবে এসব হয়তো অজানা তালুকদার দেখে কেউ কিছু বলবে না, যদিও সেটা দুর্ঘটনা ছিল। তবু তার উপর তুই যাদের কথা বললি, নদীর পাশের বাড়ি আর কি, সেখানে এক বাড়ি ছিল জালালদের। তারা বিপক্ষ দলে রাজনীতি করে, তবে জমিদার অন্তত ভালো হওয়াতে মেম্বার হোক বা অন্য কিছু, সবেই তাদের পছন্দ করে। তো তার সাথে কালকের ঘটনার কি? হাসে রে বোন, তুই ছোট মানুষ তাই বুঝতে চাচ্ছিস না। জালাল কাকা সব সময় খাপ পেতে থাকে, কখন জমিদারদের ক্ষতি করবে, সবাই সামনে ছোট করবে। এইসবের জন্য তারা এ নিয়ে বদনাম হয়তো দিতে পারবে না, তবে চেষ্টায় থাকবে। আচ্ছা শোন, তুই আর রুবাইয়া একটু আজান ভাইয়ের থেকে দূরে থাকবি। মানে কখনো প্রয়োজন ছাড়া সামনে যাওয়ার দরকার নেই। সে প্রায় আমাদের বাসায় আসে বাবার সাথে দেখা করতে। এখন বুঝলি? নুসাইবা মনমরা হয়ে মাথা নাড়ালো। অথচ সে কাল রাতে কি সুন্দর স্বপ্নটাই না দেখেছে। তার বোন বিশাল বড় রাজবাড়ির বউ হবে, সুখী হবে, রানী হয়ে থাকবে। ভেবেছিল সেসব স্বপ্ন হয়তো সত্যি হবে। পরে ভাবে দোষ নুসাইবারই। চেনা নেই জানা নেই ছোট্ট ঘটনাটাকে কেন্দ্র করে সে কত কিছু ভেবে ফেলেছে। এদিকে রান্নাঘরের পাশে ছোট্ট ছাউনির নিচে দাঁড়িয়ে আছে রুবাইয়া। সবাই ভিতরে কাজ করছে, মন চাচ্ছে বৃষ্টিতে একটু ভিজতে, তবে এতে যদি বৃষ্টির পানি অপমানিত হয় তখন। রুবাইয়া হাসে। এই হাসিতে পরিষ্কার তাচ্ছিল্য ফুটে উঠেছে। তার মনে আছে একবার গ্রামে বেড়াতে এসে ছোটবেলা সে খুব সুন্দর করে শাড়ি পরে সেজেছিল, চোখে কাজল, পায়ে আলতা, একদম যেন নববধূ। এমনি শখের বসে মেয়েরা হুটহাট সাজতে পছন্দ করে। এমন সময় সে কি বৃষ্টি। ছোট্ট বধূ সাজে থাকা রুবাইয়া তখন উঠোনে নেমে ভিজতে থাকে, দুহাত মেলে প্রকৃতি উপভোগ করতে থাকে। তবে সে তো ভুলেই গিয়েছিল সে কালো। কালো মানে কিছু লোকের জন্য অভিশাপ। মেজো কাকি পাশে দাঁড়িয়ে খোঁটা সুরে বলে, দেখ রুবাইয়া, এই বৃষ্টির পানিতে গোসল করে গায়ের কালো রং একটু উঠে নাকি? যেই বউ সাজ আজ দিয়েছিস, এমন গায়ের রং থাকলে বাস্তবে আর কারো বউ হওয়া যাবে না তোর। হলেও কোনো বুড়া বা পা ভাঙা বিপত্নী কালো বেড়ার বউ হতে হবে। দেখ একটু বৃষ্টির ছোঁয়ায় রং পাল্টায় নাকি? যদিও এতে পানির ফোঁটা অপমানিত হবে। পুরনো কথা ভেবে চোখের করে জল চলে আসে রুবাইয়ার। একটা মেয়েকে শুধু সৌন্দর্য দিয়ে কি মাপা যায়? সুন্দর হলে সে ভালো ছেলে পাবে, মোটা হলে পাবে না, কালো হলে পাবে না, খাটো হলেও পাবে না। সব কিছুতে শুধু মেয়েদেরই কেন? যদিও চাচি কথাটা মজার ছেলে বলেছিল, তবে সেটা ইচ্ছে করে রুবাইয়াকে অপমানিত করতে তার সহ্য হয় না। এত ষড়যন্ত্রের পরেও এই বাড়ির সবাই কেন তাদের মা মেয়ের সাথে যোগাযোগ রাখে? কেন মুক্তা চাচির বোন আর তার মেয়ের সাথে রাখে না? তারা তো আমলের দ্বিতীয় স্ত্রী আর সন্তান। রুবাইয়াদের সুখের সংসারটা যারা ভেঙে গুড়িয়ে দিয়েছে, রুবাইয়ার মাঝে মাঝে মনে হয় সে খুব ক্লান্ত, জীবনটাকে আর বাঁচিয়ে রাখতে ইচ্ছা করে না। আবার মনে হয় মা তো বেঁচেই আছে তাদের দুই বোনের জন্য, তাই রুবাইয়াকেও বাঁচতে হবে, সবার সাথে চোখে চোখ মিলিয়ে চলতে হবে। তার গায়ের রঙকে সে কখনোই তার সফলতার বাধা হতে দিবে না। আজ রুবাইয়া আবারও ভিজবে। এই সুন্দর গ্রাম্য পরিবেশে বাগানে গাছের ফাঁকে ফাঁকে ঘুরে ঘুরে সব সৌন্দর্য নিজের মনে নিয়ে নিবে। যেই ভাবা সেই কাজ। ওড়নাকে বুকের উপর ছড়িয়ে দিয়ে সে পিছনে বেরিয়ে যায়। একটু সামনে আধা পাকা রোডের পাশে বড় বাগান, নিচে কিছুটা পানি জমে আছে, তবে এদিকটায় কোনো মানুষ নেই। রুবাইয়া ভিজতে ভিজতে সেখানেই আসে, মাথা উপর করে আকাশের দিকে দেখে। বৃষ্টির ফোঁটায় চোখ খুলতে ব্যর্থ। সে আনমনে হাসে, এখানে কেউ নেই, তাকে কেউ কথা শোনাতে পারবে না। সে এখন একটু নিজের মতো ভিজবে। চোখ বন্ধ করে সে ঘুরে ঘুরে ভিজতে থাকে। আচ্ছা স্যার, আজ তবে আসে। খেয়ে গেলে না বাবা? আজ না স্যার, পরে অন্যদিন। আজ বাড়িতে কাজ আছে খুব। জালালের ভাইয়ের ছেলে নাকি কোনো মেয়ের সাথে অসভ্যতা করেছে, এ নিয়ে লোকই বিচার দিয়ে গেছে। দুপুরের পর জমিদের বাড়িতে আসবেন, সেখানে বিচার হবে। আজ তো স্কুল বন্ধ। আচ্ছা, সময় হলে আসবো। যাও বাবা, সাবধানে। আজান সালাম জানিয়ে রেনকোট গায়ে জড়িয়ে বেরিয়ে যায়।
বড় রাস্তা দিয়ে গেলে সময় লাগবে, তাই পিছনের বাগান হয়ে ভেতর দিয়ে যাবে। চোখ পোকাতে তার ভয় নেই, যেখান দিয়ে গেলে দ্রুত যাওয়া সম্ভব সেদিক দিয়ে সে রওনা দেয়। হঠাৎ বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় সে দাঁড়িয়ে যায়। এত বৃষ্টিতে একা একা এখানে কোন মেয়ে? কিছুটা কৌতূহল নিয়ে একটু উকি দেয়। বৃষ্টিতে ভিজে সোজা হয়ে যাওয়া বিশাল চুল তার, কে যেন নিজের মতো বৃষ্টি বিলাসে ব্যস্ত। আজানের খেয়াল হয় কোথায় যেন দেখেছে মেয়েটাকে, একটু আগ্রহ নিয়ে সে কাছে আসে। রুবাইয়া এদিক ফিরতেই দুজনের চোখে চোখ পড়ে যায়। আজানের স্মৃতিশক্তি প্রখর, তৎক্ষণাৎ বুঝে ফেলে এ তো গতকালকে সেই শ্যামলা মেয়েটা, বেশ লাজুকতা আছে মুখটায়। রুবাইয়া আজানকে দেখে পুরো বনে যায়। আবার ওই ছেলে? লজ্জায় তো মরে যেতে ইচ্ছা করছে। একা একা বাচ্চাদের মতো যে পাগলামি করছিল সব দেখেছে ছেলেটা। রুবাইয়া এক পলক আজানের দিকে তাকিয়ে পাশ দিয়ে একটা দৌড় দেয়, একদম বাড়ির দিকে চলে যায়। গ্রামের এক কৃষকও সেখান দিয়ে যাচ্ছিল। একদিকে একটা মেয়েকে দৌড়ে যেতে দেখে সে কিছুটা অবাক হয়, অন্যদিকে আজানকে রাস্তা দিয়ে যেতে দেখে ভাবে হয়তো চোখের ভুল। আজান যেতে যেতে নিজেকে বলে, স্ট্রেঞ্জ, আমি আবার কি করলাম? দিন শেষে সব দোষ আজান ঘোষে কেন হয়? পরে আবার ভাবে ভুলটা তারই। এভাবে কাছে এসে চেহারা চিনতে চাও ঠিক হয়নি, তবে তার উদ্দেশ্য খারাপ ছিল না, শুধু কিছুটা কৌতূহল। মেয়েটা হয়তো লজ্জা পেয়েছে, তারও এখন বাড়ি ফিরে যাওয়া উচিত। জমিদার বাড়িতে আজ বিচার বসেছে, এসব নতুন না। গ্রামের যে কোনো সমস্যার সমাধান এই বাড়ির বিচারশালাতেই হয়। জমিদার বাড়িতে আজ বিকালে বিচার সভা বসেছে। গ্রামের এক স্কুল পড়ুয়া মেয়ের সাথে অসভ্যতা করেছে জালালের ছোট ভাই ছেলে ইকরাম। আজানের বয়সী, একই সাথে পড়াশোনা করতো বলে ওকে খুব ভালো করে চিনে সে। গতকাল সন্ধ্যায় নাকি ছোট্ট মেয়ে মিলি স্কুলের পাশে দোকান থেকে বিস্কুট কিনে নিয়ে বাসায় ফিরছিল, তখন অন্ধকারে মেয়েটাকে একা পেয়ে জোর করে খারাপভাবে স্পর্শ করেছে। গ্রামের কৃষকরা কাজ শেষে বাড়ি ফেরার সময় সবটা দেখেছে। ওরা দৌড়ে গিয়ে মেয়েটাকে বাঁচায়। ইকরাম তৎক্ষণাৎ পালিয়ে যায়, তবে মিলির মা সাথে সাথে জমিদারকে জানিয়ে রাখায় তার লোকেরা ইকরামদের বাড়ি গিয়ে পাহারা দিতে থাকে। ছেলেটাকে পালাতে দেয়নি একদমই। আজ সেসবের বিচারেরই পালা। প্রথম মেয়ে পক্ষের সব কথা শোনা হলো। জমিদার কড়া গলায় ইকরামকে প্রশ্ন করে, এসব সত্য ইমরান? অবশ্য তোমার কথায় এখন কিছু যায় আসে না, যা হয়েছে সবাই দেখেছে। তবুও তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। ইকরাম কি করবে বুঝছে না। সবাই যখন সবটা দেখে ফেলেছে, মিথ্যা বলেও লাভ নেই। সে অসহায় ভঙ্গিতে চাচার দিকে তাকায়। জালালার উপায় না পেয়ে বলে ওঠে, আমার কিছু বলার ছিল। উপস্থিত সবাই বিরক্ত হয়, তবে কেউ প্রকাশ করতে পারে না। সামনে জমিদার সাহেব আছেন, তিনি যা বুঝবেন সেটাই ভালো। জমিদার জানে জালাল লোক ভালো না, তবে এখানে তার কথা না শুনলে হয়তো বলবে ব্যক্তিগত শত্রুতার জোরে কথা শুনেনি। জমিদার ইশারায় জালালকে বলতে বলে। জালাল যেন এই সুযোগে ছিল। সে এক পলক মিলির বাবার দিকে তাকায়। মিলির বাবা গরিব মানুষ, তার উপর ছোট্ট মেয়েটার এত বদনাম হওয়াতে আগেই ভেঙে পড়েছিল জালাল, তাই তার সাথে আগেই কথা বলে নিজের কাজ অর্ধেক হাসিল করে রেখেছে। এখন বাকিটা হলেই হলো। একটু কাশি দিয়ে জালাল বলে, বলছিলাম যে জমিদার সাহেব, ইকরাম ছোট মানুষ, না বুঝতে পেরে ভুল করে ফেলেছে। এর শাস্তি আমি নিজে ওকে দিব, কথা দিচ্ছি। সবার সামনে 100 বেতের বাড়ি দিব। তবে তারপর? সবাই অধীর আগ্রহে জালালের দিকে তাকায়। জালাল আরেকবার মিলির বাবার দিকে তাকিয়ে বলে, তারপর মিলিকে আমরা বাড়ির বউ করে নিয়ে আসব। এতে দুই পক্ষের জন্যই ভালো। ছেলেকে এখন আঘাত করে শাস্তি দিব, আর মিলিকে বাড়ির বউ করে ওদের পরিবারের সম্মান বাঁচাবো। মিলির বাবাও সায় দিবে আশা করছি। উপস্থিত সবাই প্রথমে বেশ অবাক হয়, তবে যতই হোক গ্রামের মানুষ, তাদের কাছে মেয়ের জীবনের থেকে লোকের কাছে সম্মানটা বড়। মিলির মা ঘৃণা ভরা চোখে মিলির বাবার দিকে তাকায়, তবে মিলির বাবা চুপ করে নিচে তাকিয়ে থাকে শুধু, যেন তার এতে কোনো আপত্তি নেই। জমিদার বাদে তার সাথে মোটামুটি সবাই এই মতামতে রাজি। জমিদারের মন যেন কোনো সায় দিচ্ছে না। এরই মাঝে আজান তার বাবার পাশে এসে দাঁড়ায়। উপস্থিত সবার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, গ্রামের কেউ এখনো সুশিক্ষিত হতে পারল না। সবাই আজানের দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে থাকে। এভাবে বলল কেন জমিদার পুত্র? এর থেকে আর ভালো সমাধান হয় নাকি? মেয়ের সম্মানটাই তো বড়। আজান জমিদারের দিকে তাকিয়ে বলে, বাবা, জালাল কাকা তো বললো 100 বেতের বাড়ি দেবে, আগে সেটা দিয়ে শেষ করুক। জমিদার জালালকে তাই করতে বলে। উপস্থিত সবাই সহমত, পরের বিষয় পরে দেখা যাবে। এদিকে ইকরাম চুপচাপ সবটা সহ্য করা ছাড়ার উপায় দেখছে না। জালাল বেদ্দি ইচ্ছা মতো ইকরামের পিঠে মারতে থাকে। প্রায় 1 ঘন্টা পর হাঁপিয়ে উঠলে এসে থেমে যায়। ইকরামেরও অবস্থা খুব খারাপ, তবে জেলের ভাত খাওয়া থেকে একদিনে এইটুকু সহ্য করাই যায়। ইকরাম নিচে বসে কাতরাতে থাকে। এমন সময় জমিদার বাড়ির বিশাল বড় সদর দরজা খুলে ভিতরে কয়েকজন পুলিশে প্রবেশ করে। জমিদার সাহেব অবাক হন, এখন পুলিশ কেন? সে তো পুলিশকে খবর দেয়নি। হঠাৎ ছেলের কথা মনে পড়তে তার দিকে তাকায় আহসান তালুকদার। আজানের ঠোঁটের কোণে হাসি লেগে আছে, তার মানে এসব তারই কাজ। জালাল পুলিশকে দেখে তাড়াতাড়ি বলে ওঠে, ও যা করেছে তার শাস্তি তো আমি নিজে ওকে দিলাম, আর কথাও তো দিয়েছি মিলিকে বাড়ির বউ করব। তাহলে পুলিশ কেন? পুলিশ আমি ডেকেছি কাকা। জালাল রাগে আজানের দিকে তাকায়। আজান সেসবে তোয়াক্কা না করে বলে ওঠে, ইকরাম আমার সমবয়সী,
ঠিক বয়সে বিয়ে করলে হয়তো মিলির মতো আমাদের মেয়ে থাকতো। এমন বাচ্চা একটা মেয়েকে কোন আক্কেলে আপনার এত বড় ছেলের সাথে বিয়ে দিচ্ছেন? আর এটা তো বাল্য বিবাহ। একে তো সে ক্রাইম করেছে, সেটা ঢাকার জন্য এখন আরো বড় অন্যায় করছে। কেউ কিছু বলছে না। আসলে কি তারা ভুল করছিল? হয়তো ভুলই। তবে এখন কি করবে? এই মেয়েকে তো কেউ বিয়েও করবে না। আজান সবাইকে চুপ থাকতে দেখে বলে, আপনাদের কাছে কি বাচ্চা মেয়েটার জীবন থেকে সম্মান বড়? আসলে নামায় এতদিনেও আপনাদের মেন্টালিটি চেঞ্জ হল না। একটা প্রাইমারিতে পড়া বাচ্চা বিয়ের পর সংসার করবে কিভাবে? এত কম বয়সে গর্ভবতী হওয়াটাও ওর জন্য কত ঝুঁকিপূর্ণ জানেন? আর তাও কার সাথে থাকবে? ইকরামের মতো অমানুষের সাথে, যাদের বাসার সব পুরুষে এক একজন নেশাখোর। রাত হলে বাইরে ছেলে গিয়ে পড়ে থাকে। এত কিছুর পর যেন মিলির বাবা সহ্য করতে পারে না। দৌড়ে এসে জমিদারের পায়ে লুটিয়ে পড়ে। কাঁদতে কাঁদতে এই প্রথম মুখ খুলে বলে, আপনার ছেলে ঠিকই বলেছে জমিদার সাহেব, মেয়ে আমার কাল থেকেই অসুস্থ, মুখে একটা দানাও নেয়নি। সেই অমানুষের সাথে বিয়ে দিয়ে ওকে একেবারে মেরে ফেলে যাচ্ছিলাম। খুব বড় পাপ করছিলাম আমরা, আমাকে ক্ষমা করে দিন। জালালের মেজাজ যেন এখন তুঙ্গে। এত করে বুঝানোর পরেও শেষে সব ভেস্তে গেল। ইকরাম ওর আগে আজানের দিকে তাকিয়ে থাকে। এই প্রতিশোধ ওর থেকে নিয়ে ছাড়বে। জালালের নিজের কোনো ছেলে নেই, ভাইয়ের ছেলেকেই তাই আদর দিয়ে বড় করেছে। এখন এসব দেখে খুব কষ্টে নিজেকে সামলে নেয়। ইকরামের কানের কাছে ফিসফিসিয়ে বলে, বাবা চিন্তা করিস না, তোকে দ্রুত ছাড়িয়ে নিব আমি। খুব সম্মান না ওদের, কথা দিচ্ছি। গ্রামের সবার সামনে এই জমিদারের ইজ্জত যদি না ডুবিতেছি, আমিও তোর চাচা জালাল না। আর কথা হয় না কারোর মাঝে। পুলিশ হাতে হ্যান্ডকাপ লাগিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায় ইকরামকে। উপস্থিত কেউ আর বাধা দেয় না, যেন জমিদার পুত্রের বিচারে সবাই খুব খুশি। জমিদার নিজেও ছেলের কথার কাজে গর্বিত। সে যে দ্বিধাদ্বন্দ্বে ছিল তার ছেলে নেই, এ ছেলে তার থেকেও ভালো জমিদার হয়ে দেখাবে। রাতের আকাশে আজ চাঁদের দেখা মিলেছে। বিকাল থেকেই ঠান্ডা আবহাওয়া, তবে বৃষ্টি পড়ছে না, এটা অবশ্য ভালো কথা। একটানা বৃষ্টিতে এমনি ফসলের খুব ক্ষতি হয়েছে। এখন দুদিনে একটু রোদ লাগলে ভালো। কাল দেখা যাবে সকালে রোদ উঠে নাকি। শওকত হোসেন খাবার টেবিলে বসে রুটি ছিঁড়ে ছিঁড়ে মুখে দিচ্ছেন। সাথে তার বড় আর মেজো ছেলে পাখি আর আমেনা বেগম রান্নাঘরে রুটি বেলে বেলে ছেঁকে দিচ্ছে। মুক্তা এনে সবাইকে এটা ওটা খাবার বেড়ে দিচ্ছে। মুক্তা ভাবে এখন কথা তুলবে কিনা। শেষে নিজের মনের কথা সবার সামনে বলেই ফেলে, বাবা বলছিলাম যে আপনার ছোট ছেলেকেও এবার আসতে বলেন, আর কতকাল এভাবে দূরে দূরে রাখবেন? তার শরীরটাও শুনেছিলাম আজকাল তেমন ভালো না। মুক্তার কথায় তার স্বামী তার দিকে তাকায়, তবে কিছুই বলে না। বাবা পরিবার আর বউয়ের ঝামেলা সে বরাবরই চুপ থাকতে পছন্দ করে। সে কারো হয়ে কখনো কিছু বলে না। মুক্তার কথায় শওকত পরিষ্কার গলাতে জবাব দেয়, যে নিজের স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে পারে না, পরিবারের কথা না ভেবেই পাপে জড়িয়ে যায়, তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু বাবা তার দ্বিতীয় স্ত্রীও তো এ বাড়ির বউ, তারও তো সবকিছুতে অধিকার আছে। মেজো বউ, তুমি ওই বাড়ির বউয়ের মতো থাকো, শাশুড়ি হতে যেও না। কার কিসের অধিকার আছে না আছে বেঁচে থাকতে সেটা আমি বুঝবো, আর তোমার পরে বড় বৌমা বুঝবে। মুক্তা বেশ অপমানিত বোধ করে। তাদের খাওয়া শেষ করেই রুমে চলে যায়। এতক্ষণ পাশেই রান্নাঘর থেকে সবাই সব শুনছিল। রুবাইয়াও সেখানে বসা। একটু পর সে উঠে পিছনে ছোট বারান্দার রুমে চলে যায়। জানালা দিয়ে শান্ত প্রকৃতি দেখতে দেখতে ভাবে, দাদা বেঁচে থাকা অবধি এই বাড়িতে তাদের অধিকার থাকবে। হয়তো মেজো চাচি এত ভালো না যে সবার সম্পর্ক রক্ষায় এই কথা বলেছেন। আসলে নুসাইবা যখন পেটে ছিল তখনই মুক্তার আপন বোনের সাথে আমাল হোসেনের সম্পর্কে জড়িয়ে পড়ে। এর কারিগর অবশ্য মুক্তা নিজেই। সে চেয়েছিল এ বাড়িতে ধীরে ধীরে সবকিছুতে তার রাজত্ব হোক। গোপন সম্পর্কে বিয়েও করেছিল আমাল। তার দ্বিতীয় ঘরেও নাকি একটা মেয়ে আছে, নুসাইবার থেকে কয়েক মাস ছোট। বোঝা যায় বিয়ে ছাড়াই অবৈধ সম্পর্কের ফল সেই মেয়ে। এক প্রকার চাপে পড়ে দ্বিতীয় বিয়ে করেছে আমাল, নয়তো শেষবার পা ধরেও মাফ চেয়েছে। সে কখনো রুবাইয়াদের ছাড়তে চায়নি। তবে মুক্তার ষড়যন্ত্রে সব শেষ হয়। তখন থেকে রুবাইয়ার মা স্বামীর সাথে সব সম্পর্ক ছিন্ন করে। তার কাছে বিশ্বাসঘাতকতার কোনো জায়গা নেই। একা হাতেই দুই মেয়েকে মানুষ করা চারটেখানি কথা না, তবে সে তাই করে দেখিয়েছে। আপু, তুই সব সময় এমন চুপচাপ থাকিস কেন? আর এত গভীর ভাবনায় ডুবে থাকিস কেন? নুসাইবার গলা পেয়ে পিছনে ঘুরে তাকায় রুবাইয়া। কখনো কখনো দায়িত্বের বোঝা মানুষের বয়স বাড়িয়ে দেয়। রুবাইয়াও তেমনই মেয়ে। সে শুধু মলিন হাসে, জবাব দেয় না কোনো। সময়ের সাথে সাথে এই নীরবতায় সবকিছু জবাব দিয়ে দিবে। মধ্যরাতে চুপি সারে নিজের রুম থেকে বের হয় পিউ। আশেপাশে সব রুমে সবাই ঘুমাচ্ছে। এই সুযোগে নিজের ভালোবাসার মানুষটার ঘুমন্ত মুখটা একবার দেখলে মন্দ হয় না। পিউ ধীর পায়ে আজানের রুমের দিকে যেতে থাকে।
একটা নতুন সকাল। আজ সকাল থেকে সূর্যি মামার দেখা মিলেছে। বর্ষাকালে একদিন সূর্যের দেখা মেলা মানে বিশাল কিছু। সকাল থেকে ভিজা কাপড় শুকানো, পাতা কুড়ানো, উঠোন পরিষ্কার করা, এই সেই কাজে গ্রামের মহিলারা ব্যস্ত। মেন রোড দিয়ে সকাল সকাল বাইক চালিয়ে আসছে একজন যুবক, কাঁধে বিশাল ব্যাগ ঝুলানো, মুখে কিছুটা বিরক্তির ছাপ। পেশায় সে একজন ডাক্তার, সরকারিভাবে গ্রামে তাকে পাঠানো হয়েছে, যদিও তার এদিকে আসার একদমই ইচ্ছে ছিল না। গ্রামের পরিবেশে থেকে সে একদমই অভ্যস্ত না। তবে আদ্রিয়ান নিরুপায়, কাজের জন্য তাকে থাকতেই হবে। স্কুলের পাশেই বালু সিমেন্টের স্তূপ দেখে বোঝা যাচ্ছে মাঠের একপাশে বিল্ডিং বানানোর কাজ শুরু হবে। এর কিছুটা পিছনে বড় আমবাগান। স্কুলের আশেপাশে তেমন বাড়িঘর নেই, শুধু ছোট ছোট কিছু চায়ের দোকান আছে। সেই আমবাগানের ভিতরে এক বাগান বাড়ি। বাগান বাড়িতে একজন কেয়ারটেকার রাখা। মূলত আদ্রিয়ান আসবে শুনেই আজান সেই কেয়ারটেকারকে ঠিক করে রেখেছে। বৃদ্ধ চাচা এই বাড়ি দেখাশোনা, রান্নাবান্না সবকিছু করে ডাক্তারের সাথেই থাকবে, যেন ডাক্তার সাহেবের একা থাকতে তেমন অসুবিধা না হয়। আদ্রিয়ান এসে দেখে সেই বৃদ্ধ তাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সালাম জানিয়ে বৃদ্ধ বলে ওঠেন, চলেন ডাক্তার সাহেব, আপনারে নিয়ে যাই। জি। আদ্রিয়ান বাইক থেকে নেমে কাঁধের ব্যাগটা বাইকের উপর রাখে, তারপর টেনে নিয়ে গাছের পাকে পাকে চিকন আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাগানের ভিতর যেতে থাকে। বাগান বাড়িটার সামনে এসে থামতেই আদ্রিয়ানের বাড়িটা বেশ পছন্দ হয়। ভেতরে গিয়ে দেখে আরো সুন্দর। মাঝখানে বড় বসার ঘর, পিছনে রান্নাঘর, দুপাশে দুটো করে রুম আছে। আদ্রিয়ানের বা পাশের রুমটা পছন্দ হয়। জানালা দিয়ে স্কুলের মাঠ দেখা যাচ্ছে, সাথে ছোট একটা বারান্দা। বারান্দায় দাঁড়ালে গাছগাছালি, পাখির কুহু ডাক, সাথে বৃষ্টি বিলাস। বাহ, গ্রামে আসায় যতটা খারাপ লাগছিল, এখন এই পরিবেশ দেখে ততটাই ভালো লাগছে। সাহেব, বাড়ি পছন্দ হয়েছে? আপনি বিশ্রাম নেন, আমি নাস্তা বানাইয়া নিয়ে আসি। কিছু লাগলে আমার সাথে 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 বললেন। আদ্রিয়ান মাথা নাড়ে, ব্যাগটা পাশে রেখে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়ে। এতটা পথ পাড়ি দিয়ে আসে, সে খুব ক্লান্ত। কলেও কারোর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। মেসেজে মাকে জানিয়ে দেয় সে ঠিকঠাক পৌঁছে গিয়েছে। তারপর চোখ বুঝতে যেন রাজ্যের ঘুম নেমে আসে। শর্মা, এক গ্লাস পানি এনে দে তো। কাশি দিতে দিতে কথাটা বলে ওঠেন আমাল হোসেন। আজকাল শরীরটা খুব খারাপ থাকে। গ্রামের ডাক্তার দেখিয়েও কোনো রোগ ধরা যাচ্ছে না, হয়তো শহরে গিয়ে দেখাতে হবে। তবে স্ত্রীর বা মেয়ের যেন এতে কোনো জোর নেই। তারা তাদের মতোই থাকছে, ঘুরছে। মাঝে মধ্যে আমালের খুব আফসোস হয়, না চাইতেও বারবার পাখির সাথে মোহনাকে মিলাতে থাকে। পাখির রূপে গুণে সব দিক দিয়ে মোহনার থেকে শতগুণ ভালো ছিল। তারপরেও কেন যে এই সম্পর্কের প্রতি ঝোঁক এসে যায়, এইসব হয়তো তারই শাস্তি। মোহনা স্বামীর অসুস্থতায় কোনো দায়িত্বই পালন করতে চায় না, নিজের মতো ঘুরে বেড়ায়, এখানে সেখানে যায়। তার কোনো চাচাতো ভাই প্রায়ই আসে বাসায়, তখন মোহনার মন খুব ভালো থাকে। আমাল সাহেব বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করে এটা তার ভুল ধারণা। স্ত্রী যতই খারাপ হোক, অন্তত অন্য পুরুষের সাথে না অমন করবে না। তবে অবাধ্য মনে বারবার সে খেয়ালই আসে। বইয়ের নিজের জমির টাকাতেই আমাল শুয়ে বসে খাচ্ছে, কিছু বলতেও পারবে না, শুধু চুপচাপ সহ্য করা ছাড়া। মেয়েটাও মায়ের মতো অবাধ্য। গ্রামে থেকেও ছোট ছোট জামা পরে ছেলে বন্ধুদের নিয়ে ঘুরে। তার মায়ের আহ্লাদে দিন দিন আরো বিগড়ে যাচ্ছে। বাবাকে সেও গোনায় ধরে না। আমালের মনে হতে থাকে এই জীবনের থেকে মৃত্যু অনেক ভালো। তবে শেষবার প্রথম স্ত্রী সন্তানদের দেখার খুব ইচ্ছা। জানে তাদের সামনে আমাল বিশ্বাসঘাতকতা কাপুরুষ ছাড়া কিছুই না। তবুও শেষ বয়সে একবার অন্তত তাদের দেখতে চায়, একটু মা যেতে চায়। তবে মোহনা সেটা হতে দিবে নাকি আল্লাহ জানে। ইদানিং কাশির সাথে একটু একটু রক্তও বেরোচ্ছে। ক্যান্সারের অনেক লক্ষণই তার মাঝে আছে। এই ভয় থেকেও ঢাকায় টেস্ট করাতে যায় না আমাল। যদি অমন কিছু হয় তখন, তাহলে তো মোহনার অবহেলা আরো বেড়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলে আমাল আবার ডাকতে থাকে, ওগো, কোথায় তুমি? বুকে খুব ব্যথা করছে, এক গ্লাস পানি দিয়ে যাও। মোহনা ভিতর থেকে রাগে হনহন করতে করতে বেরিয়ে আসে। বিরক্তি নিয়ে খাটের পাশে গ্লাসটা রেখে বলে, এত শুয়ে বসে থেকো না তো। আর কতকাল বইয়ের টাকায় খাবে? কিছু করতে না পারলে ভিক্ষা করতে নামো। আমাল অসহায় ভঙ্গিতে বইয়ের দিকে তাকায়। এই মহিলা একসময় কত ভালোবাসা দেখাতো, আর এখন? আমাল চোখের জল আটকে বলে, শরীরের যে অবস্থা, ভিক্ষা করতেও পারবো না। বলছি তুমি কিছু টাকা দিলে। উফ, মরতে পারো না? বারবার টাকা টাকা। শুনো, নিজের বাপের কাছে চাও, তোমার ভাগের সম্পদ সব চেয়ে আনো। সেই টাকা দিয়ে যত খুশি চিকিৎসা করবে, আর বাকি সব মেয়ের নামে লিখে দিবে। ওরও তো ভবিষ্যৎ আছে নাকি? আমাল চুপ করে থাকে, আর কিছুই বলতে পারে না। অসুস্থ স্বামীর সামনে বসে স্ত্রী তার মৃত্যু কামনা করছে। এই দৃশ্য আসলেই বিরল। আমালের আর পানি তৃষ্ণা অনুভব হয় না। পাশে গ্লাসটা রেখে সে চুপচাপ শুয়ে পড়ে। আপু, ওই হ্যান্ডসাম ছেলেটা আবার এসেছে রে। ওই যে জমিদারের ছেলে, তোকে বাঁচিয়েছিল। নুসাইবা ফিসফিসিয়ে রুবাইয়ার কানে কানে কথাটা বলে ওঠে। রুবাইয়া বসে বসে কাঁথা সেলাই করছিল, তার হাতের কাজ খুব নিপুণ। এমন সময় নুসাইবার কথা শুনে বেখেয়ালিতে হাতে সুচ ফুটে যায়। আহ, দেখি দেখি। আপু, ইস, কি করলি? থাক, এতটুকুতেই কিছু হবে না। রুবাইয়া নিজের কাজে মন দেয়।
কেন যেন জমিদার পুত্রের এই বাড়ি আসা তার পছন্দ না। ছেলেটা যতক্ষণ আক্তার কাকার সাথে কথা বলে রুবাইয়া পিছনের রুম থেকে বেরিয়ে হয় না। লজ্জা লাগে ভীষণ। বারবার এই ছেলের সামনে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়। তার মানে এখন আর অসুস্থ হলে দূরে যেতে হবে না? বলেই হো হো করে হেসে ওঠেন মাস্টার মশাই। আজান ডাক্তার আসার খবরটাই দিতে এসেছিল। থাকা খাওয়ার সব ব্যবস্থা জমিদার বাড়ির তরফ থেকে করা হবে। আজান কিছুটা চিন্তিত হয়ে বলে ওঠেন। কিন্তু স্যার, সমস্যা তো অন্য জায়গায়। আলতাফ হোসেন ভ্রু কুঁচকে প্রশ্ন করে। কেন, আবার কি হলো? আজান কিছুটা চিন্তিত হয়ে জবাব দেয়। গ্রামের অবস্থা তো জানেন স্যার, মানুষ এখনো খুব কুসংস্কারে বিশ্বাস করে, তার উপর কবিরাজি এসব। আমি বলছি না কবিরাজি চিকিৎসা খারাপ, তবে ডাক্তারের চিকিৎসার প্রয়োজন তো আরও বেশি। যতটুকু নিজেদের লোক দিয়ে খবর পেলাম, গ্রামের দুজন কবিরাজ খুব ক্ষেপে আছে। ডাক্তার আসায় হতে পারে ডাক্তার বা আমার কোনো ক্ষতি করে বসে। সে তো খুব চিন্তার বিষয়। জি, নিজেকে নিয়ে আমার ভয় নেই। তবে ডাক্তার আদ্রিয়ান শহরে ডাক্তার। প্রথমে তার আসার কোনো ইচ্ছে ছিল না, তবে এক প্রকার জোর করেই কাজের জন্য আসতে হয়েছে। এর মাঝে যদি সবাই তাকে টার্গেট করে তখন তো আরেক সমস্যা। স্যার, আপনি একটু আশেপাশের মানুষকে বুঝিয়ে দিন, এসব কবিরাজি চক্করে যেন ডাক্তারের উপর মানুষ ক্ষেপে না যায়। কথায় কথায় অনেকটা সময় পার হয়ে যায়। আজানের এবার বেরিয়ে যাওয়ার সময়। বৃষ্টি আসার আগেই বের হতে পারলে ভালো। আজান উঠে বের হতে নিতেই হঠাৎ ভিতরের ঘরে চোখ পড়ে। রুবাইয়া বিছানা গুছাচ্ছিল। আজান এক পলক তাকিয়ে ঘুরে চলে আসে। এই মেয়ের সামনে আসলে তার বুকটা কেমন যেন করে। কেন করে জানেন, একটা অদ্ভুত অনুভূতি হয়। মেয়েটা কালো হলেও একটা মায়া আছে মুখটায়। একা একা বিড়বিড় করে বলে আজান। তবে এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আজান ভাবে আগে ডাক্তারের সাথে দেখা করতে হবে, তারপর বাবাকে বলে হাই স্কুলের কাজ শুরু করতে হবে। ঝড় আসতে বেশি দেরি নেই। আমি আজান ভাইকে মন থেকে ভালোবাসি মা। এই বাড়ি সম্পত্তি এসব লোভে না। প্রিয়র কথায় কোনো হেলদোল নেই পাপিয়ার। সে জমিদার বাড়ির মেয়ে, স্বামীকে নিয়ে এই বাড়িতেই থেকে গিয়েছে। এই বাড়ির সম্পত্তির উপর তার ভীষণ লোভ। প্রেম করে গরিবের ছেলেকে বিয়ে করে খুব আফসোস করতে হয়েছিল। শেষে ভাইকে বুঝিয়ে শুনিয়ে কেঁদে এই বাড়িতেই থাকতে শুরু করে। তবে এভাবে আর কতদিন? আজানের বউ আসলে তো তখন ঝামেলা শুরু হবে। সে চায় তার মেয়ে আজানের বউ হোক, তাহলে বাড়িতে তার অবস্থান আরো শক্ত হবে, কেউ আর বের করতে পারবে না। এমনিও ভাবির সাথে তার তেমন মতের মিল হয় না। তবে আজানের মা কখনো থাকা খাওয়া নিয়ে খোটা দেয়নি। তবুও পাপিয়া চায় ভাবির সাথে সমান তালে তাল মিলিয়ে সবকিছু নিজের আয়ত্তে রাখার। এই জন্য নিজের মেয়েকে বিয়ে দিতে চায় আজানের সাথে। তবে পিওর এসব কোনো লোভ নেই, টাকা জমিদারি এসব কিছু চায় না। সে শুধু আজানকে চায়। আজান তালুকদারের অর্ধাঙ্গিনী হতে চায়। সে তুই যে কারণেই বিয়ে কর, তবে বিয়ে আজানকেই করবি। দেখ কোনোভাবে তোর প্রেমে ফেলতে পারিস নাকি। পিউ কিছু বলে না। তার মায়ের এসব কথা তার ভালো লাগে না। সে রুম থেকে বেরিয়ে দোতলায় চলে যায়। আজানের রুম এখন ফাঁকা। ভিতরে গিয়ে বিছানায় বসে হাত বোলাতে থাকে। একা একা বলে ওঠে, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি আজান ভাই। তোমার সব কিছুতে শুধু আমার অধিকার থাকবে। প্লিজ অন্য কাউকে তোমার ছুতে দিও না, আমি শেষ হয়ে যাব। রাতের আকাশটা বেশ নীরব। শো শো করে বাতাস বইছে। আজ সন্ধ্যায় হালকা বৃষ্টি হয়ে আবারও থেমে গিয়েছে। বড় কোনো ঝড় আসার আগে কয়েকদিন আবহাওয়া একটু শান্ত থাকে। প্রকৃতির এই নীরবতা যেন সেই ঝড়েরই আভাস দিচ্ছে। রুবায়া জানলা খুলে বসে আছে। এই জায়গাটা যেন তার জন্য নির্দিষ্ট। সবসময় এখানটায় বসে সে ভাবনায় ডুবে থাকে। সামনের চেয়ার টেনে একটা মোমবাতি জ্বালিয়ে নেয় রুবাইয়া। নুসাইবা অন্যদিকে ঘুমে কাতর। রুবাইয়া সেই মোমবাতির সামনে বসেই নিভু নিভু আলোতে কৃষ্ণপক্ষ উপন্যাসটা পড়ছে। শেষটা পড়ে রুবাইয়ার খুব খারাপ লাগে। মুহিব কেন মারা গেল? গাড়িতে এত এত লোক থাকতে ওকেই কেন পরকালে যেতে হলো? হঠাৎ বাতাসে মোমবাতিটা নিভে যায়। রুবাইয়া নতুন করে আলো জ্বালায় না। আসলে বাস্তব জীবনটাও ঠিক এমনই, একটা ছোট্ট মোমবাতির মতো। কখন হুট করে দমকা হাওয়া এসে নিভিয়ে দিবে টেরই পাবে না আমরা। রুবাইয়া বইটা চেয়ারের একপাশে রেখে জানালা লাগিয়ে দেয়। আচ্ছা, তাকে কি কেউ কোনোদিনও ভালোবাসবে না? যতই নিজের মতো জীবনটা চালিয়ে যাক, কখনো কখনো খুব একাকিত্ব অনুভব হয়। এই গায়ের রঙে কি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবে না? কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে, নিজেও সুরে সুর মিলাতে থাকে। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলনা। গানে সুরে সুরে সে নুসাইবার পাশে বিছানায় শুয়ে পড়ে। ওদের মা চুমুরের সাথে শুয়েছে, আর দু বোন এখানে। রুবাইয়া চোখ বুজে নিলেও ঘুম আসছে না। আজকাল মনটা কেমন যেন আনচান করে উঠে। মনে হয় সামনে খুব বড় কিছু হতে চলেছে, যেন জীবনের নতুন অধ্যায় পা দিতে যাচ্ছে। তবে কি সেই অধ্যায়? নতুন পৃষ্ঠায় লেখা কি থাকবে? রুবাইয়া জবাব পায় না। নানান ভাবনায় ধীরে ধীরে চোখের পাতা লেপটে আসে। একটা নতুন সকাল,
চারিদিকে এখনো ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, তবে বৃষ্টির দেখা নেই। স্কুলের পাশের মেইন রোড দিয়ে একা একা হেঁটে যাচ্ছে ঝুমুর। সকাল সকাল দাদাজান না খেয়েই জমির কাছে বের হয়ে গিয়েছিলেন। তাই মা খাবার হাতে পাঠিয়ে দিতে চেয়েছিলেন নুসাইবাকে। ঝুমুরের কে তো যত আড়ালে রাখতে পারে ততই ভালো। তবে ঝুমুর নিজেই জোর করে ব্যাগ হাতে বেরিয়ে এসেছে, ভাবলো সে সেই দিক দিয়েই যাওয়া যাক। এইদিকে 2 দিন পর ভার্সিটিতে পরীক্ষা। একটা বইও লাগতো। জমির ওইদিকে তার এক ফ্রেন্ড আছে, ওর থেকেই ধার করে নিয়ে আসছে আসার সময়। সেসব নিয়ে ভাবতে ভাবতে সামনে এগুতে থাকে ঝুমুর। হঠাৎ চোখ পড়ে পাশের বাগানটার দিকে। আর এই লোকটাকে বাবার কাছে শুনেছিল গ্রামে নতুন ডাক্তার এসেছে, স্কুলের কিছুটা পাশেই চেম্বার। এই কি সেই লোক? এভাবে গাছে ওঠার চেষ্টা করছে কেন? ঝুমুর দ্রুত কাছে গিয়ে বলে, আরে ডক্টর সাহেব, আপনি গাছে উঠছেন কেন? গাছে বসে আবার কোনো চিকিৎসা দিবেন নাকি? হুম হুম হুম। আদ্রিয়ান থেমে যায়। পিছনে ঘুরে দেখে গোলগাল মুখের একটা মেয়ে মাথায় ওড়না পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। দেখে তো ভার্সিটি পড়ুয়া মনে হচ্ছে। গ্রামে তো সবার 16 পার হতে না হতে বিয়ে হয়ে যায়, আর মেয়েদের পড়াশোনা সেখানেই সমাপ্ত। তবে এই মেয়ের হাতে বই দেখে মনে হচ্ছে পড়াশোনা এখনো চলছে। আদ্রিয়ান কিছুটা হতাশ হয়ে বলে, আপনাদের গ্রামে কি একটু নেটওয়ার্ক থাকে না? কাল রাত থেকে কল করার চেষ্টা করছি, তবে পারছি না। তাই বলে আপনি গাছে উঠবেন? ঝুমুর হাসতে থাকে। বেচারা শহুরে ডাক্তার গ্রামে এসে একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। আদ্রিয়ান কিছুটা বিরক্ত হয়ে বলে, জি, আপনি আমার কোনো উপকারে না করলে যেতে পারেন। এভাবে হাসার কিছু নেই। ডাক্তার সাহেব দেখি রেগে যাচ্ছেন। থাক, আর রাখতে হবে না, নিচে নামতে জলদি, আপনাকে নেটওয়ার্কের জায়গায় নিয়ে যাচ্ছি। আদ্রিয়ান কোনো মতে গাছ ধরে ধরে নিচে নামে। ঝুমুর তাকে সাথে নিয়ে স্কুলের সামনে এক ভাঙাচোরা চায়ের দোকানে নিয়ে আসে। এই নিন আপনার নেটওয়ার্কের জায়গা। আসলে গ্রামে সচরাচর নেটওয়ার্ক পাওয়াই যায় না, শুধু জমিদার বাড়ির ওইদিকে আর আমাদের জমির পাশের বাড়িগুলোর দিকে একটু নেটওয়ার্ক থাকে। মাঝে মাঝে শুধু নেট পাই আমরা, তবে এই এক জায়গায় সব সময় নেট পাবেন। তবে একটু সাইডে গিয়ে হাত উঁচু করে ধরতে হবে। সো পেনকুল। একটু তো কষ্ট করতেই হবে ডাক্তার সাহেব। আপনাকে থ্যাঙ্কস, খুব উপকার করলেন। সেটা আমার কর্তব্য ছিল, নয়তো গাছে উঠতে গিয়ে হাত পা ভেঙে ডক্টর নিজেই যদি রোগী হয়ে যেত, আমরা গ্রামের মানুষ কি করতাম? ঝুমুর আর কথা বাড়ায় না। আশেপাশের লোক এভাবে শহুরে ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলতে দেখলে খারাপ ভাববে। সে কথা শেষে সেখান থেকে চলে আসে। আদ্রিয়ান একবার ঝুমুরের দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। আগে মাকে কল করে কথা বলতে হবে। এখানে যে অবস্থা, একদমই থাকতে ইচ্ছা করছে না। তার উপর রাতে জমিদার ডেকে অনেক কিছু বুঝিয়েছে। তার আশায় গ্রামের কিছু লোক খুশি না। এত ঝামেলা কিভাবে যে সামলাবে। আজান ভাই, মামি খেতে ডাকছে, আসো। পিউ কথা শেষ করে চলে আসতে নিতেই আজান বলে ওঠে। পিউ, দাঁড়া। পিউ থেমে যায়, ঘুরে আজানের কাছে এসে হাসি মুখে দাঁড়ায়। আজান কি তাকে সুন্দর লাগছে বলবে? আজ পিউ আজানের পছন্দের রঙে সেজেছে। নীল রঙের শাড়ি, চুড়ি পিছনে খোপা করা। একে তো দুধে আলতা গায়ের রং, যা 4 গ্রামে কারণে এই সাথে এভাবে শাড়ি পরে সেজেছে যেন সাক্ষাৎ পরি। আজান হয়তো বলবে, তোকে আজ অন্যরকম লাগছে রে পিউ। তবে পিউ এর ধারণা ভুল প্রমাণ করে আজান বলে, তুই কি যখন তখন আমার রুমে চলে আসিস? জি। বললাম তুই কি আমার রুমে আসিস আমার অবর্তমানে? কাজটা কিন্তু একদমই ঠিক না পিউ। আমার প্রাইভেসি নষ্ট হয়, এমন কিছু আমি একদমই পছন্দ করি না। আজান কথাটা শেষ করে পিউয়ের আগেই বেরিয়ে যায়। পিউ পলক্ষীনভাবে আজানের দিকে তাকিয়ে থাকে। একতরফা ভালোবাসার অনুভূতি যে এতটা যন্ত্রণাদায়ক সেটা সময়ের সাথে সাথে বুঝে যাচ্ছে পিউ। তবুও ভয় নেই, আজানের জীবনে তো আর অন্য কেউ নেই। 2 দিন আগে হোক বা পরে আজান শুধু তার হবে। এখন যত খুশি ইগনোর করুক। তখন এই শাড়ি চুরির প্রশংসা না করে যাবে কোথায়, যখন সে আজানের সহধর্মিণী হবে। পিউ মন খারাপ করে আজানের পিছন পিছন যেতে থাকে। মা, আমাকে একটা ফর্ম তুলে দিতে পারবে? গুচ্ছর একটা ফর্ম উঠিয়ে দিও। বসে বসে পিঠা বানাতে বানাতে বলে ওঠে রুবাইয়া। আজ বাদে কাল তার পরীক্ষার ফলাফল দিবে, মনে খুব ভয়। তবে সে জানে তার পরীক্ষা যেহেতু খারাপ হয়নি, রেজাল্টও ভালোই আসবে। তাই মাকে আগেই ভর্তি পরীক্ষার ফর্মের কথা বলে রাখলো। পাখি হেসে বলে, একটা কেন, লাগলে আরো 2-3টা উঠিয়ে রাখিস, যেখানে হয় আল্লাহ বর্ষা, ভর্তি হয়ে যাবে। রুবাইয়া কিছুটা খুশি হয়। আসলে সামনের পরীক্ষাগুলো ঠিকঠাকভাবে দিতে হবে। একটা ভার্সিটিতে হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। মুক্তা পাশে দাঁড়িয়ে সবটা শুনতে পায়। তার মুখে চিন্তার ছাপ। এসব আবার শ্বশুর শুনলে নাজারি পকেট থেকে টাকা বের করে দিয়ে দেয়। কবিরাজ, খবর পাইছো নাকি? জমিদারের পোলায় তো ডাক্তার লইয়া আইছে। কবিরাজ মোমবাতি জ্বালিয়ে বন্ধ রুমে ধ্যানে মগ্ন ছিল। জালালের কথা শুনে চোখ মেলে তাকায়। ইদানিং এমনিতেও গ্রামের মানুষ আর আগের মতো দোষ প্রেত আত্মায় বিশ্বাস করে না। তার উপর এখন ডাক্তার স্থায়ী হলে তো আরো সমস্যা হয়ে যাবে। জালাল কবিরাজের পাশে এসে বসে আর বলে ওঠে, এতদিন তো দুইজনে মিল্লা ভালো ব্যবসা করছি। মসজিদের আগের ইমামদারে মিথ্যা বদনাম দিয়া সরাইয়া দিছিলাম,
ওই হালাই কয় জিন নিয়ে নাকি ব্যবসা করতে পারবো না, জিনের আসর না হইলে নাকি মিথ্যা কইতে পারবো না। তুমি কও, এখন তো মানুষ সতর্ক হইয়াই চলে। জিন কি সারাদিন আমাগো গ্রামে আইসা বইসা থাকবো? একটু মিথ্যা নাটক না করলে টেকা কামামু কেমনে? এখন আবার এই ডাক্তার আইসা পড়েছে, সব দোষ ওই আজান তালুকদারের। এখন তো সবাই সব কিছুতে ডাক্তারের কাছেই যাইবো। কবিরাজ জোরে জোরে শ্বাস নিতে থাকে। এই আজানকে গ্রামের সবার সামনে যেভাবেই হোক খারাপ বানাতে হবে। এই বিদেশ থেকে পড়াশোনা করে এসে পুরো গ্রামটাকেই পাল্টে দিচ্ছে। তার উপর হাই স্কুল হলে সবাই আরো শিক্ষিত হয়ে যাবে, তখন ব্যবসায় লালবাতি। না না, এসব হতে দেওয়া যাবে না। কবিরাজ গম্ভীর গলায় বলে, হেই জালাল, তুমি ওই আজানের উপর নজর রাখবা। দেখো কোনো মদ বা মাইয়া নেশায় জড়িত আছে নাকি, না থাকলেও সুযোগ বুঝা ফাঁসাইয়া দিবা। আরে ওরে খারাপ বানাইলেই ওর সব কাম এমনিই বন্ধ হইয়া যাইব। জালাল একটা বিকৃত হাসি দিয়ে উঠে দাঁড়ায়। এখন শুধু একটা সুযোগের অপেক্ষা। এবার কোনো সুযোগ পেলেই হলো। মিথ্যা বদনাম দিয়ে গ্রাম ছাড়া করে ছাড়বে ওই জমিদারের ছেলেকে। জমিদারও তখন ন্যায় বিচার করতে নিজ ছেলেকে কি করবে দেখার বিষয়। তার ইকরাম ছেলেকে ওই আজান 100 বেতের আঘাত খাইয়ে আবার জেলে ভরেছে। এমনি এমনি তো ওকে ছেড়ে দিবে না, নাকে খত দিয়ে পরে বের করবে গ্রাম থেকে। আজ সকাল থেকে হালকা হালকা বাতাস বইছে, কখনো কখনো বৃষ্টি পড়ছে, আবার কখনো কখনো থেমে যাচ্ছে। আবহাওয়া জানান দিয়েছে খুব বড় ঝড় আসবে হয়তো। রুবাইয়ার মনটাও আনচান করতে লাগলো। সে বাড়ির পিছনে বাগানে ঘুরে ঘুরে আশেপাশের জমি খালবিল দেখতে থাকে। সময়টা এখন বিকেল। ঝুমুর আজ ভার্সিটি গিয়েছে সেই খুব ভোরে। এদিকে কোনো ছাতাও নিয়ে যায়নি। বিকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির দেখা। ওর আসার সময়ও হয়ে গিয়েছে। আমেনা বেগম স্বামী আক্তারকে ঘুম থেকে ডেকে তুলবেন ভাবছেন, ওনাকেই পাঠিয়ে দিবে মেয়েকে আনতে। আমেনা বেগম রুমের দিকে পা বাড়াতে নুসাইবার সাথে দেখা হয়। বড় মা, কোথায় যাও? ওই তোর বড় বাবাকে বলবো ছাতা নিয়ে এগিয়ে যেতে। আকাশ মেঘলা হয়ে যাচ্ছে, কিভাবে দেখলি? স্কুলে গিয়ে দাঁড়াতে বলবো, যেন মেয়েটা আসলে সেখান থেকে নিয়ে আসতে পারে। বড় বাবাকে ডাকতে হবে না, আমিই যাচ্ছি। না না, তোকে যেতে হবে না। কিভাবে আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে, যদি ঝড় ওঠে? সমস্যা নেই, আমি জলদি চলে আসবো। ছাতা দাও তো। নুসাইবা এক প্রকার জোর করে ছাতা হাতে নিয়ে পিছনে বেরিয়ে যায়। এদিকে আকাশ অন্ধকার হতে দেখে রুবাইয়া ভিতরে চলে আসছিল। নুসাইবার সামনাসামনি হতে প্রশ্ন করে, এই ঝড়ের মধ্যে কোথায় যাচ্ছিস? চুমুর আপুকে নিয়ে আসি। তোর যেতে হবে না, যদি বৃষ্টি শুরু হয় তখন আমি যাচ্ছি। কিন্তু আপু। থাম তো, তুই যে বাদর আমি খুব ভালো করে চিনি। ঝুমুর আপুকে আনতে গিয়ে বারবার পুকুরে নামবি, পাশের নদীর পাড়ে যাবি, পরে একা পা পিছলে গেলে তখন তুই একটু উঠোন থেকে কাপড়গুলো উঠিয়ে নে, আমি আসছি। এসে টেবিলে পিঠা বের করে দিব, খাবি। এখন যা। নুসাইবার কথা বাড়ায় না। সে রুবাইয়ার হাতে ছাতা দিয়ে উঠোনে চলে যায় কাপড় উঠাতে। তখন চোখে পড়ে ঝুমুর অন্য রাস্তা দিয়ে আসছে। আপু, তুমি এদিক দিয়ে? হ্যাঁ, আরে আকাশের অবস্থা দেখছিস? ঝড় শুরু হয়ে যাবে যখন তখন। একবার শুরু হলে কাল সকাল অবধি থামবে না। তাই এই রাস্তা দিয়ে আসলাম, যেন মাঝপথে ঝড় শুরু হলে কারো বাসায় ঢুকতে পারে। এদিকে গ্রামের সবাইকে তো চিনি। নুসাইবা চিন্তায় পড়ে যায়। ঝুমুর তো চলে আসলো, তবে রুবাইয়া তো ওইদিকে এতক্ষণে বের হয়ে গিয়েছে, ওকে ডাকতে যেতে হবে। নুসাইবাকে যেতে দেখে ঝুমুর বলে ওঠে, কিরে কোথায় যাচ্ছিস? কাপড় তো সব নিলি না? নুসাইবা ঝুমুরকে সব খুলে বলে। ঝুমুর জবাব দেয়, সমস্যা নেই, ও স্কুলে গিয়ে যদি দেখে আমি নেই তাহলে চলে আসবে। নুসাইবাও তাই ভাবে, রুবাইয়া হয়তো চলে আসবে, তবে চিন্তার কোনো কমতি নেই। ভিতরে গিয়ে কাপড় গুছাতে গুছাতে ভাবে, মাকে বলবে নাকি একটা কল দিতে। নেটওয়ার্কের যে অবস্থা, কল দিয়েও লাভ নেই। এদিকে অনেকটা সময় হয়ে গেছে। নুসাইবার মন আর সায় দিচ্ছে না। বোনকে ডাকতে যাবে, তখনই চোখ যায় খাবার ঘরে টেবিলের উপর। পিঠের বাটি এখানে কেন? ও, আপু হয়তো জলদি ফিরে এসেছে। নুসাইবা ভাবে বাটি হয়তো রুবাইয়াই রেখেছে। সে পিঠা খেতে খেতে নিজের রুমে চলে যায়। এদিকে ঝুমুর এদিকে এসে ভাবে বাটি কোথায় গেল, সে তো এখানেই রেখেছিল। পরে ভাবে হয়তো কেউ খেয়ে নিয়েছে, সেও আর খোঁজ করে না। বসার ঘরে গিয়ে টিভি অন করে দেখতে থাকে। ধীর পায়ে হেঁটে হেঁটে স্কুলের সামনে এসে দাঁড়িয়েছে রুবাইয়া। এখন সময়টা বিকেল নাকি সন্ধ্যা একদমই বোঝা যাচ্ছে না। চারিপাশে একদম অন্ধকার হয়ে গিয়েছে। শো শো করে খুব জোরে বাতাস বইছে। আসার সময় তো একটা বাতাস আর অন্ধকার আসার সময় তো এতটা বাতাস আর অন্ধকার ছিল না। এখন হঠাৎ আবহাওয়ার কি হলো? বর্ষাকালে এই এক সমস্যা, কখন হঠাৎ আকাশ মেঘলা হয়ে যাবে বোঝাই যায় না। রুবাইয়া দেখে আশেপাশে তেমন কোনো মানুষও নেই। সে হেঁটে হেঁটে প্রাইমারি স্কুলের ভিতরে চলে আসে। নিচতলা ফাঁকা, দোতলায় ক্লাসরুম আছে। নিচতলায় হয়তো বাচ্চারা খেলতে পারে বৃষ্টির মাঝেও।
রুবাইয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ধুম করে বৃষ্টি শুরু হয়, সাথে ঝড়ের বেগে বাতাস। ফোনটাও আনতে ভুলে গিয়েছে। রুবাইয়া এখন এত বাতাস আর বৃষ্টিতে বেরো হতে পারবে না। ঝুমুর কি অন্য রাস্তা দিয়ে চলে গেল? হতে পারে, নয়তো এদিক দিয়ে আসলে তো দেখাই হতো। তবে রুবাইয়া কি করবে বুঝতে পারছে না। এত অন্ধকার, ঝড়, সাথে হুটহাট বিদ্যুৎ চমকাচ্ছে। রুবাইয়ার খুব ভয়ও করতে থাকে। এই যে মেয়ে, এমন ঝড়ে এখানে একা কি করছেন? পুরুষালী গলা পেয়ে পিছনে তাকায় রুবাইয়া। দোতলা থেকে নেমে এসে হাতে ফোনের লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে এক যুবক। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না কে। এদিকে রুবাইয়াকে আলোতে দেখে প্রথমবারই চিনে ফেলে আজান। মাস্টার মশাইয়ের বাড়িতে বেড়াতে এসেছে। সেই শহুরে মেটানা আজান হেঁটে হেঁটে রুবাইয়ার সামনে এসে দাঁড়ায়। রুবাইয়াও কাছে থেকে দেখে চিনে ফেলে। জমিদার বাড়ির ছেলে আজান তালুকদার। আজান রুবাইয়াকে প্রশ্ন করে, আপনি একা এখানে কি করছেন? এই আবহাওয়াতে তো বাড়িতে ফিরতে পারবেন না। আসলে একটু দরকারে এসেছিলাম। এখন যে বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে, বের হওয়ার সাহস হচ্ছে না। না না, বোকা নাকি? এত ঝড়ে বের হলে আর প্রাণ নিয়ে ফিরতে হবে না। রুবাইয়া বুঝতে পারে না কি করবে। এদিকে আজান এসেছিল সিমেন্ট বালু কতটুকু কি এসেছে এসব দেখতে যেতে। ঝড় থামলেই কাজ শুরু করবে হাই স্কুলের। তবে সেও আটকে পড়লো এদিকে এসে। এখন জমিদার বাড়ি অবধি যেতেও পারবে না। আজান কিছুক্ষণ চুপ করে ভেবে বলে, কিছু মনে না করলে চলুন আমরা ছাতা খুলে একটু পেছনে বাগানের দিকে যাই। একটু সামনে গেলে বাগান বাড়ি, এখান থেকে দেখা যাচ্ছে। ডাক্তার আদ্রিয়ানকে থাকতে দিয়েছে ওখানে। চলুন